রাসেল আছে সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটাটনে এবং আশা করছি যে আপনারা সবাই ভালোই আছেন। গত সপ্তাহে আমরা ঢাকার বাইরে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা সবাই জানেন। সেটার এক পাশে ছিল কবর, আর এক পাশে মেঘনা নদী এবং এক পাশে একটা মসজিদ, এবং সেই জায়গায় বসে হাড় কাঁপানো শীতে আমরা সেই দিনের শো করেছিলাম এবং আমরা যতদূর জানি যে আপনারা সেই শোটা অনেক উপভোগও করেছেন। যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে যিনি এসেছেন মিরপুর থেকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু যদি কাইন্ডলি বলবেন। হরডিয়া লিসনার, আমি আলিপ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর 1 থেকে। রাইট, আপনি এর আগে একবার এসেছিলেন এবং আপনার কিছু ঘটনা বাকি ছিল। আমরা হয়তো আজকে যে ভোটাসন যারা শুনছেন, তারা যারা বাড়ি থেকে শুনছেন বা যারা গাড়িতে শুনছেন, কিছুক্ষণ পরে বাড়িতেই ফিরে যাবেন এবং রাতের বেলায় একবার না একবার হলেও ওয়াশরুমে কিন্তু যেতে হবে। কেমন হয় যদি ওয়াশরুমের একটা ঘটনা দিয়েই আমরা শুরু করি আজকের ভোটাসন। আপনার কাছে নিশ্চয়ই ওয়াশরুমে একটা ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটাতে চলে যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটি আমার মামার সাথে ঘটা। রাইট, 2007 সালে। তো আমার মামা তো মানে ব্যাচেলার, এখনো তিনি ব্যাচেলার। তো আমাদের তার আগে বলে নেই রাসেল ভাই, আমার বাড়ির 4 তলা, ওইটা এখনো হন্টেড একটা জায়গা। এখানে এখনো অনেক কিছু হয়। তো ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা 1 মাসের বেশি কেউ থাকতে পারে না। তো আমার মামা চিন্তা করে যে আমাদের বাড়িতে এসে উঠবে, এই 4 তলায় উঠবে। তো আমরা অনেক মানা করার পরেও তিনি ওইখানে উঠে, আসলে উনি একটু সাহসী ছিলেন, তিনি এগুলো ভয় পেত না আর কি। তো তিনি যেদিন প্রথম উঠে বাড়িতে, ওদিন রাত্রেবেলা তিনি 2টার দিকে মানে হেডফোন ছাড়া গান শুনতেছিল। তো এক পর্যায়ে তার জানালা নক করে। তো নক করার পর মামা অনেকবার বলে কে কে ওখানে। তো বলার পর মানে কোনো রেসপন্স নাই। রেসপন্স না পেয়ে তিনি উঠে দরজা খুলে দেখে কেউ নাই। তো তিনি হয়তো সামান্য একটু ভয় পেয়েছিল। তারপর তিনি দৌড়াদৌড় পর আর কি ওখানে আবার এসে ঘুমায় পড়লেন। তো তার কিছুক্ষণ পর আবারও সেই নক। তো আবার যখন করলেন, তারপরে দেখলো কেউ নাই, এরকম করতে তিনি ঘুমায় পড়লেন। তো তারপরের দিন তিনি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তো যখন তিনি বাসায় আসে তখন আসতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যায়। তো যখন ঘুমায় পড়ে তিনি, তো 3:20-এর দিকে মামার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমের দিকে যখন যায়, তো বাইরে থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, মানে হাড় চাবাইলে যেরকম একটা সাউন্ড হয়। রাইট। তো যখন তিনি টয়লেট গেলেন, আর বলি রাসেল ভাই 3টা রুম পরে মানে আমাদের বাড়ির টয়লেট 4 তলায়। পরে যখন তিনি লাইট অন করার পর তিনি যা দেখেন, তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 4জন লোক সাদা কাপড় পরা এবং যেখানে গোসল করানো হয় ওইখানে একটা লাশ মানে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় খাচ্ছে। তো এটা দেখার পরে যখন লাইট জ্বালানোর পরে তখন ওই যারা এগুলো খাচ্ছিল ওদের খাতো খুব মানে ডিস্টার্ব ফিল হয়। তারপরে খুব মানে রাগান্বিত চোখে মামার দিকে তাকায়। তারপর তিনি ওইখানে সেন্সলেস ও পড়ে যায়। তো পরের দিন সকালবেলা আমাদের কাজের গোয়া এখানে যে দেখে মামা সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপরে মামাকে সবাই নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর একটা হুজুর ডাকে, আমার বড় মামা যিনি ছিলেন তিনি আমাদের মসজিদ থেকে একটা হুজুর ডাকার পর যখন তার মানে সেন্স আসে, তো তারপরে মানে তিনি একটু অস্বাভাবিক আচরণ করতেছে। মানে দেখার পরে তিনি কাঁচা মুড়ি দিয়ে কাঁথার নিচে মানে গঙ্গাইতেছে। তো এটা করার পরে আবার ভালো মতো হুজুর পানি পড়া দিল, তার ঝাললো। তার কিছুদিন পরে আর মামা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। তো আমি একটা কথাই বলবো যে আপনি বাথরুমে গিয়ে আপনার বাসার যে ওয়াশরুম, সেই ওয়াশরুমে আপনার অনেক পরিচিত ওয়াশরুম, সেই ওয়াশরুমে যদি দেখেন যেরকম কিছু মানে অচেনা লোক এবং একটা লাশ
সেখানে শুয়ে আছে, না হলো যে সে লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু এইরকম একটা দৃশ্য যদি দেখেন বা শুধুমাত্র একটা লাশই যদি দেখেন আপনার বাথরুমটা খুলে। আমি তার ঘটনাটি একটু তার মতো করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি লিমন চিটাগংয়ে থাকি। এই ঘটনাটি ঘটেছে 1 বছরের বেশি সময় আগে, 2013-তে। তখন আমরা বগুড়া ছিলাম। আমি ছোট থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে, বাট ওইবার আব্বু একটা মিশনে বিদেশে চলে যাওয়ায় আমাদের ক্যান্টনমেন্টের বাড়িরে বাসা নিয়ে থাকতে হয়েছিল। একদিন রাত প্রায় 1টা বাজে, তখন আম্মু ব্লাড প্রেশার বেড়ে যায় এবং আমার আম্মু হাই ব্লাড প্রেশার ছিল। দেন আমি আম্মুকে নিয়ে ওই রাতেই 1টার দিকে, তখন 1টার মতো বাজে এরকম একটা সময় আমাদের ক্যান্টনমেন্টের একটা হসপিটালে যাই এবং ডক্টর আসেন। আম্মুকে অ্যাডমিট করে আম্মুর বিপি কমে গেলে আম্মুকে রেখে আমরা বাসায় চলে আসি, অর্থাৎ নর্মাল হয়ে গেলে, মোটামুটি নর্মাল হয়ে গেলে বাসায় চলে আসতে হবে। রাত প্রায় 3টা বা তার বেশি হবে। তখন হসপিটাল থেকে আমি বের হলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে হাই রোডটা ক্রস করে আমাদের বাসায় যেতে হলে অনেকটা লম্বা একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। ওই সরু রাস্তাটার কাছে যেয়ে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট ধরে দেন যাবো ভাবছিলাম, বাট পকেটে হাত দিতেই দেখি মোবাইলটা নেই। সেটা আমি আম্মুকে দিয়ে এসেছি। গভীর অন্ধকার রাত, মেইলি তখন অমাবস্যা ছিল। উপায় না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর ফিল করলাম কেউ হয়তোবা আমাকে ফলো করছে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার আমি হাঁটতে থাকি। তখন হঠাৎ পচা মাছের একটা গন্ধ স্পষ্ট আমি অনুভব করি। সেম আগের মতোই কেউ আমাকে আবারও ফলো করছে। এবার পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, বাট আমার বাম পাশে একজন লোককে দেখতে পেলাম। দেখে আমি চমকে উঠি, কারণ পচা মাছের গন্ধটা তার শরীর থেকে আসছে। ভয়ে আমি মনে মনে সূরা ইখলাস পড়তে থাকি, বাট ক্লিয়ার করে পড়তে পারছিলাম না। ভয়টা তখন আরো বেড়ে গেল। কিছুক্ষণ হেঁটে যেতেই এক বাড়ির বাইরে লাইট জ্বালানো ছিল, সেটার আলো পড়ল রাস্তায়। অবাক করা বিষয় হচ্ছে ওই লাইটের আলোয় আমার বাম পাশের সেই দেয়ালে ছায়াটা দেখা যাচ্ছে এবং আমরা দুজনেই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেয়ালে জাস্ট একজনের ছায়া ছিল। ভয়ে আমার হাঁটার শক্তি একদম নেই বললেই চলে। আর একটু হেঁটে গেলেই বাম পাশের রাস্তায় আমাদের বাসা, কিন্তু আমি হাঁটতেই পারছিলাম না। তবুও দেখি সেই লোকটা আগেও আমার থেকে যে ডিস্টেন্সে ছিল এখনো সেই ডিস্টেন্সেই আছে। দ্যাট মিনস যে আমি যে আস্তে আস্তে হাঁটছি, সেও আমার সাথে ঠিক একইভাবে তাল মিলিয়ে আস্তে আস্তে হাঁটছে। সামনে যাওয়ার পর রাইট সাইডে একটা বাড়িতে গরুর গোয়াল ছিল এবং আমি শুনেছিলাম যে এই গরুর গোয়ালটা অনেক বেশি নিরাপদ এবং এইখানে এ ধরনের কোনো কিছুর আক্রমণ করতে পারে না। অনেকে সাহস করেই দৌড় দিয়ে গরুর গোয়ালের ভেতরে ঢুকি। এইবার আমি বুঝতে পারি ওই পচা মাছের গন্ধটা যায়নি, আশেপাশে আছে। আমি যতগুলো সূরা মুখস্থ ছিল সবগুলো পড়েই এবং পড়া ট্রাই করছিলাম। তখন আমার 2টা ভয় একসাথে কাজ করছিল। এক, ওই লোকটা যার বডি থেকে পচা মাছের গন্ধ এবং আমাকে ফলো করছে। 2, আমার সাউন্ডে গরু ডাকাডাকি করলে গরুর মালিক হয়তো বাইরে বেরিয়ে আসতে পারেনি এবং তিনি আমাকে চোর ভেবে হয়তো। যাই হোক, এই 2টা ভয় একসাথে আমাকে ভীত করে দিচ্ছিল। আমার শরীর থেকে অনবরত ঘাম ছুটতে লাগলো। আমি ওইখান থেকে নড়াচড়া না করে জাস্ট সূরা পড়তে লাগলাম। আর ওই লোকটা দেখতে না পেলেও তার স্পষ্ট উপস্থিতি যে আমার আশেপাশে রয়েছে আমি বুঝতে পারছিলাম। চারিদিকে পরিবেশটা ভার হয়ে গেছে মনে হচ্ছিল। এভাবেই অনেকক্ষণ পার করার পর আজানের শব্দ পেলাম এবং আজানের শব্দে আমার সাথে সাথেই ওই পচা মাছের গন্ধটা বা ভারী পরিবেশটা কিছুই আর থাকলো না। দেন আমি ওইখান থেকে বের হয়ে আমার বাসায় এসে তালা খুলে ভেতরে ঢুকলাম। অ্যান্ড তারপর আমার আর কিছুই মনে নেই। বাসায় আপু ছিল, কিন্তু ঘুমিয়েছিল। সকালে 10টার দিকে চোখ খুলে দেখি আপু আমার মাথায় পানি ঢালছে অ্যান্ড আমাকে জিজ্ঞেস করছে আমি গেটের সামনে এসে ঘুমিয়েছিলাম কেন। আমি বলেছিলাম মাথাটা ঘুরে উঠেছিল, তাই এখান থেকে আর যেতে পারিনি। ওই দিন আমার খুব জ্বর হয়েছিল এবং এই ঘটনা আমি কাউকেই বলিনি কিছুক্ষণ, কেননা আম্মু যদি আবার কোনোদিন রাতে এরকমভাবে কোনো অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো এই ঘটনা জানার পরে তিনি হসপিটালে যেতে চাইবেন না। আমাকে লিখেছেন এই ঘটনাটি চিটাগং থেকে। আমি একবার বলেছি, তারপর আরেকবার বলছি। শেহের আলী, আচ্ছা আমি লিমন বলেছিলাম, ইমন হবে, চট্টগ্রাম থেকে তিনি ঘটনাটি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। কোনো একদিন হয়তো আপনার সাথে দেখা হয়ে যাবে স্টুডিওতে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং
আমরা আপনার কাছে একটা ঘটনা জানতে চাই। আপনি নতুন এসেছেন একেবারে ভূত ফ্যামেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি জাহিদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমার জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যায়। আমি এখন আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, এটা আমার যে জীবনে ঘটে যাওয়া 2010 সালের একটি ঘটনা। আমি তখন সদ্য সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে মানুষ যেটা মনে করে যে ডিগ্রিগুলোকে মানুষ মনে করে খুবই মানে হেন তেন একটা ডিগ্রি। তো সেই কারণে চিন্তা করলাম যে দেশের বাইরে গেলে কেমন হয়, যেভাবে সেই কাজ অ্যাপ্লাই করা এবং ভিসা হয়ে গেল। তো ইউকে ভিসা পেলাম। আমার দিনটির কথা স্পষ্ট মনে আছে। দিনটি ছিল শনিবার, 2010-এর শেষের দিকে, এমনই কোনো একটা দিন। আমি আমার হাতে আমার ভিসা পাওয়ার পর আমি প্রচণ্ড খুশি। আমি চিন্তা করলাম যে শেষ পর্যন্ত পেয়ে গেলাম ভিসা, এবং আমি চলে যাচ্ছি দেশের বাইরে। এটা ভাবতেই খুব খারাপ লাগছিল, মিস করতেছিলাম আমার গ্রামটাকে। অ্যাকচুয়ালি আমি আমার জন্ম ঢাকা জেলার একটি নিভৃত পল্লীতে, ধামরাইতে। এটা ঢাকা জেলা শহর থেকে প্রায় 36 মাইল দূরে একটি গ্রাম। তো আমার ভিসা পাওয়ার সাথে সাথে আমি আম্মুকে মিস করতে শুরু করলাম। চিন্তা করলাম যে আজই আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করতে। যাওয়ার আগে দেখা করেছি, যাওয়ার আগে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি যাওয়ার আগে অনেকগুলো দিন সময় ছিল, কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে আজই দেখা করতে। আচ্ছা। দেশের বাইরে যাওয়ার খবর নাকি আকাশে বাতাসে উড়ে বেড়ায়। আমার ফ্রেন্ডরাও খবর পেয়ে গেলো এবং সবাই আমার বাসায় ভিড় করতে লাগলো। তো ফ্রেন্ডদের সময় দিতে দিতে আমার অনেকটা সময় পার হয়ে গেল। রাত প্রায় 8টা বাজে। আমাকে আমার এলাকার শেষ বাসটা ধরতে হবে। তো আমি ওদেরকে কোনো মতে বিদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে রওনা দিলাম গাবতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমি অবাক বনে গেলাম, দেখলাম যে আমার এলাকার শেষ বাসটা চলে গেছে। কিন্তু কি আর করার, আমাকে যেতেই হবে আমার গ্রামে। তো আমি মানিকগঞ্জগামী একটা বাসে উঠে বসলাম। চিন্তা করলাম পথিমধ্যে একটা স্টেশন আছে কালামপুর নাম, সেখানে নেমে অন্য কোনো ভেহিকেল বা অন্য কোনো যানবাহন জোগাড় করে আমি আমার এলাকায় চলে যাব। তো যেভাবে সেই কাজ, আমি রাত 11টা বাজে আমি পৌঁছালাম হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ডে। তো কালামপুর পৌঁছে আমি আরও অবাক বনে গেলাম যে কোনো যানবাহন আমি পাচ্ছি না। আমার এলাকাগামী কোনো লেগুনা কিংবা কোনো টমটম কোনো ধরনের, কিংবা কোনো সিএনজি কোনো ধরনের যানবাহন নেই। তো ঘটনার পরিক্রমায় আমার ওখানে দেখা হয়ে গেল একটা ফ্রেন্ডের সাথে। যাই হোক, সেই গল্প আর বলছি না, গল্প ছোট করছি। খুব কষ্টে একটা যানবাহন জোগাড় করলাম, সেটা যাবে সাটুরিয়ার দিকে। তো আমি সেটাই করে রওনা দিলাম আমার এলাকার উদ্দেশ্যে। আমি গিয়ে নামলাম কাউলিপাড়া নামের একটা স্ট্যান্ডে। পৌঁছতে আমার তখন প্রায় রাত 1:45 থেকে 1টা বেজে গেছে। আমি স্ট্যান্ডে নেমে দেখি চারিপাশে কেউ নেই, সব দোকানপাট বন্ধ, ইভেন স্ট্যান্ডের নাইট গার্ড পর্যন্ত নেই। সো আমি ভয় পাচ্ছিলাম, একটু নয় অনেকই ভয় পাচ্ছিলাম যে আমি একা। আর বেসিক্যালি আমি ওই মুহূর্তে মানে ভাবতে পারছিলাম না যে আমি কি করব। সেখান থেকেও আমার গ্রামের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। সো আমি কিছুক্ষণ চিন্তা করার পরে মনে মনে নিজেকে বললাম, যা হবার হোক হেঁটেই রওনা দেবো, রাস্তায় তো কিছু পেয়েও যেতে পারি। তো আমি রওনা দিলাম। আমি একটু বলে রাখি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা দুই পাশে লোকালয় ছিল, মাঝখান দিয়ে রাস্তা। আমি যত সামনে এগোচ্ছিলাম লোকালয় তত কমে যাচ্ছিল। সো আমার ভয় আরও বাড়ছিল। ইভেন মজার ব্যাপার হচ্ছে সবচাইতে, আমার কাছে তখন কোনো আলো ছিল না। মানে আমার মোবাইল ফোনটা ছিল, বাট মোবাইল ফোনটায় চার্জ ছিল না। আচ্ছা। সো আমি সামনে এগোচ্ছিলাম আর চিন্তা করছিলাম কেন আমি আগে আমার বাসায় ফোন করলাম না, কারণ বাসায় ফোন করলে হয়তো কেউ আমাকে এগিয়ে নিয়ে আসতো, এগিয়ে নিয়ে যেত। আমি ভেবেছিলাম বাসায় যাব, বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো যে আমি এসেছি। আর গ্রামে আমার বলতে শুধু আমার মাই থাকেন, বাবা 2008-এ মারা যান, তারপর থেকে মা গ্রামেই থাকেন। সো আমি যাচ্ছিলাম আর আমার ভয়টা আস্তে আস্তে বাড়ছিল। চারপাশের লোকালয় থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না, শুধুমাত্র অন্ধকার রাত্রিতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া। আর আপনি হয়তো জানেন রসুল ভাই যে অন্ধকার রাত্রিতে নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শোনা যায়, এবং সেটা খুবই ভয়ঙ্কর লাগে। মনে হয় পেছন থেকে কেউ ফলো করছে, মানে খুবই একটা বিস্কিকাতর অবস্থা। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ভয় আরও বেড়ে গেল, বিকজ অফ আমি দেখতে পেলাম যে আমার পেছনে কিছু একটা আমাকে ফলো করছে। কি ফলো করছে আমি পেছন ফিরে দেখার তোমরা পিছন না, আমি শিওর না তখন।
তো হঠাৎ আমি দেখতেই পেলাম সেই জিনিসটাকে, একটা বিশাল গরু, যেটাকে আমরা ষাঁড় বলে থাকি, ষাঁড় পুরুষ গরু, বিশাল একটা গরু আমাকে ফলো করছে। এবং সেটা রং আমি অন্ধকারে বুঝতে পারছিলাম না, হতে পারে যে কালো, সেই জন্যই এই জন্যই হয়তো বুঝতে পারছিলাম না রংটা। অন্য কোনো কালার হলো একমাত্র সাদা ছাড়া অন্ধকারে বোঝার কথা না, কারণ প্রচন্ড অন্ধকার ছিল, আমি শুধু সেটা অভাব দেখতে পাচ্ছিলাম। তো আমার ভয় আরো বেড়ে যাচ্ছিল, আমি হাঁটতে থাকি, সেটা আমাকে ফলো করতে থাকে আমার পেছন পেছন, এবং খুবই নিঃশব্দে ফলো করছিল। গরুর খোরের যে আওয়াজ, সেই আওয়াজটাও আমি শুনছিলাম না। ইভেন একটা পচা মাছের একটা আস্তে গন্ধ আমার নাকে আসছে সেই মুহূর্তে আসছে। সেই মুহূর্তে। এবং আপনি বুঝতে পারছেন রাসেল ভাই যে মিডনাইট, আমার আশেপাশে কেউ নেই, চারিদিকে মানে বিরান ভূমি, শুধু জমি আর জমি, ফসলি জমি, মাঝখান দিয়ে একটা রাস্তা, দুধারে গাছপালা, হ্যাঁ, অনেক ভয় লাগে। অনেক ভয়ঙ্কর একটা বিষয়। সো আমি এগোতে থাকি, হঠাৎ আমার মনে হচ্ছিল যে গরুটা এই বুঝি আমাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। তো সেটা ভেবে আমি একটা বোকার মতো কাজ করে বসলাম, আমি একটা দৌড় দিলাম। তো আমি যখন দৌড়ালাম দেখি আমার পেছনে পেছনে সেটাও দৌড়াচ্ছে, মানে আমি কোনোভাবেই সেটা তখন আপনি মানে মোটামুটি শিওর যে উনি মানে ওই গরু আপনাকেই ফলো করতে? হ্যাঁ, তখন আমি মোটামুটি না, তখন আমি 100% শিওর যে ওই গরু আমাকেই ফলো করছে, বাট আমি জানতাম না ওটা কি। তো দ্যাট মানে এমন হয়, আপনি যখন একটা গরুর সামনে পড়বেন, আপনি যখন দৌড়াবেন, গরু হোক কুকুর হোক, সেটাও আপনার পেছনে পেছনে দৌড়াবে, একটা কিছু হতে পারে। তো আমি এগোচ্ছি সামনে, এবং আমার মনে হচ্ছিল তখন সেটা দৌড়চ্ছিল না, সেটা হাওয়ায় ভর করে আসছিল। আচ্ছা। পথিমধ্যে আমি কাঁঠালিয়া নামের একটা গ্রাম আছে কালীপাড়া থেকে একটু দূরে, সেটা পেরোতে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পেরিয়ে একটু সামনে এগিয়ে গেছে। এবং তখন আমার ভয় বাড়িয়ে দিতে আরেকটা গরু কোথাও থেকে যেন উদাবি হলো, মানে যে গরুটা আমাকে ফলো করছিল সেটা রাস্তার বাম সাইড দিয়ে আসছিল, এবং ইট মাইট বি ব্ল্যাক। কিন্তু আমার সামনে যে গরুটা উদয় হলো সেটা ছিল হোয়াইট, আমি স্পষ্ট সেটা এটাতে অবৈধ না, শুধু মানে আমি গরুটাই দেখতে পাচ্ছিলাম, সেটার কালার ছিল হোয়াইট। তো দ্যাট আমার তখন আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি খেলা করছে, কি সব বস্তু আমার সাথে খেলা করছে। এবং একটা কথা বলে রাখি যে আমি বেসিক্যালি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখান থেকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ধর্ম চর্চা। এবং আমি আরেকটা কথা বললাম যে আমি নিভৃত পল্লীর, আর পল্লীতে জিন ভূত এইসব ভৌতিক ঘটনা নিয়ে বেশি মানে আলোচনা সমালোচনা করা হয়। এবং আমি আমার ফুপির কাছ থেকেও আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি যদি বলেন তো সবাই বুঝতে পারবে যে আমার বড় ফুপি, তার শাশুড়ির বেশ কিছু পোষ্য জিন ছিল। এবং আপনি এটাও বলছিলেন যে আপনাদের একটা সময়ে জমিদারিও ছিল। জি, ইটস ভেরি 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 ফার অ্যাওয়ে, এটা ব্রিটিশ পিরিয়ডের আগে। তো আমার ফুপির কিছু পোষ্য জিন ছিল, মানে ফুপির শাশুড়ি। তো ফুপির শাশুড়ি যখন মারা যান, সেই জিনগুলো মানে সিয়াসতে বলেন বা যেভাবে বলেন উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে, এবং সে আমাকে কিছু ডিরেকশন দেয় যে জিন বা এগুলো বাঁচার উপায় বা উপায়গুলো কিছু। আমরা ওইখানে চলে আসি আবার, তারপরে আপনি দেখলেন যে দুটো গরু। আমি তখন বুঝতে পারলাম যে কি হচ্ছে আমার সাথে। আমি মনে মনে না উচ্চ স্বরেই দোয়া দরুদ পড়ার চেষ্টা করছিলাম, বাট আমি কিছুই করতে পারছিলাম না। মানে আমি টোটাল ফ্রিজি হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে, মানে আমি জমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন সবচেয়ে ভয় করার ব্যাপার যেটা হলো, ডান পাশের যে সাদা গরুটা ছিল সেটা এক লাফে আমার মাথার উপর দিয়ে গিয়ে আঘাত করলো আলো গরুটা। বিলিভ ইট অর নট রাসেল ভাই, আমি শুধু দেখতে পেলাম একটা আলোর ঝলক, আর কিছুই নেই সেখানে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, এবং আমি প্রচন্ড জোরে দৌড়ানো শুরু করলাম। কিছু দূর আগানোর পর আমি দেখছিলাম যে পাশে রাস্তার দুধারে লেকের মতো আছে, এখানে অনেক পানি, মানে বিল এরিয়ার মতো। সেখানে একটা না বয়স্ক লোক, মুরব্বি টাইপের লোক, এই 55-60 বছর হবে, সে মাছ ধরছিল। সে আমাকে দেখে দৌড়াতে দেখে এগিয়ে এলো, এবং এসে আমাকে লোকাল ভাষায় বলছে যে বাজানো কি হয়েছে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই হয়েছে আমার সাথে। তো সে আমাকে যেটা বললো সেটা শুনে আমার ভয় কিছুটা কমলেও মানে আমি তারপরেও ভয় পেতে শুরু করলাম। সে বললো যে বাজান, চিন্তার কিছু নাই, খারাপ জিনিসটা আর আইবে না, খারাপ জিনিসটা চলে গেছে, কিন্তু আপনি এমন কিছু কইরেন না যেটার লিগা আপনার লিগা অন্য কারো কষ্ট পাইতে হয়। তো আমি তার কিছুই বুঝতে পারলাম না, তারপরেও মাথা হেলালাম যে আমি হ্যাঁ তার কথা বুঝেছি। সে বললো যে বাজান, আপনি কই যাইবেন? আমি আমার গ্রামের নাম বলতেই সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি। আমি লিসেনার্স, আমি আমার গ্রামের নামটা বলছি না, কিংবা আগের গ্রামের নামটাও বলছি না, আই এম সরি ফর দ্যাট। সো সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি, তার সাথে চলুন, এগিয়ে দিয়ে আমি এগিয়ে দিয়ে আসি। ফাইন।
আমি প্রচণ্ড সাহস ফিরে পেলাম, আমি তার সাথে চলতে শুরু করলাম। ও সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন তার সাথে চলছিলাম আমার মনে হচ্ছিল না যে আমি হাঁটছি, আমরা হাঁটছি, মনে হচ্ছিল যে আমরা স্টিল দাঁড়িয়ে আছি এক জায়গায়, রাস্তা আমাদের রেখে হেঁটে যাচ্ছে, গাড়িতে চললে যেটা হয় আমাদের সাথে। সো দ্যাট যতটুকু সময় আশা করেছিলাম তার অর্ধেক সময়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওকে। সো রাস্তায় একটা দোকান ছিল, তো সেই দোকানটা আমার পরিচিত ছিল। আমি দোকানিকে ডেকে কিছু সিগারেট নিলাম। আমি সেই লোকটাকে সিগারেট অফার করতেই সে আমাকে বলল যে বাজান ধরায়েন না, আমার প্রবলেম আছে, তো আমার সমস্যা আছে। আমি বললাম ওকে ফাইন, মুরব্বী মানুষ, সমস্যা থাকতেই পারে। তো আমরা হেঁটে নদী পর্যন্ত পৌঁছলাম। নদীর পাড়ে পৌঁছে যেটা আমার সাথে ঘটলো সেটা আমি আশা করিনি। লোকটি আমাকে হঠাৎ বলল যে যান, নদী পার হয়ে যান, আপনার মা আপনার লাইফে অপেক্ষা করতেছে। আমি অবাক হয়ে বললাম সে কি করে, হাউ ডু ইউ নো, মানে কিভাবে করে জানবে যে আমার ফ্যামিলির কেউ অপেক্ষা করছে? কারণ আমি কখনোই আমার ফ্যামিলিকে ফোন করে বলিনি যে আমি আজকে আসছি, জানার কথাই না। তো আমি তাকে কোনো প্রশ্ন করলাম না, কারণ আমার মনে এমনিতেই ভয় ছিল প্রচণ্ড। সে বলল যে আপনার ফ্যামিলির লোক আপনার জন্য অপেক্ষা করছে, আর এমন কিছু করবেন না এরপরে যে আপনার জন্য অন্য কাউকে কষ্ট পেতে হয়। আজ আপনার জন্য আমার ছেলেটাকে অনেক কষ্ট পেতে হলো। আমি কিছু না বলেই তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম, এবং সে বলল যে খবরদার পেছন ফিরে তাকাবেন না। নদীটা শুকনো ছিল এবং থবুর আলু চোর ছিল। আমি মাঝ নদীতে এসে আমি তার দিকে ফিরে তাকাই এবং আমি একটা আওয়াজ শুনতে পাই যে এত কৌতূহল কেন, এরকম টাইপের কিছু একটা সে ওরকম টাইপের কিছু একটা বলেছে। আমি তাকে দেখি যে সাদা গরুটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে কালো গরুটাকে আঘাত করেছিল, সেই সাদা গরুটা ওখানে দাঁড়িয়ে আছে এবং নিমিষের ভেতর সেটা উধাও হয়ে গেল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে, আমি নদী পার হয়ে দেখি আমার আম্মু সত্যি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এবং সাথে কিছু ছেলেপুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি অবাক। আমি বললাম আম্মু তুমি এখানে কেন? তো আম্মু যে ঘটনা বললো সেটাও একটা অ্যাকচুয়ালি মানে আশা করার মতো নয়, যে রংপুর এরিয়া থেকে আমাদের এলাকায় কিছু কাজের মানুষ এসছে কাজ করবে, তার ভেতর থেকে একজন 55-60 বছর বয়সী আমাকে যে লোকটা আগিয়ে দিল তার মতো, সে আমাদের বাসায় কাজে আছে, আমাদের বাসায় আমাদের বারান্দায় কাজ করে শুয়ে আছে। তো আম্মুকে হঠাৎ সে পিড়াপিড়ি শুরু করেছে যে মাজি আপনি যান, আপনার ছেলেটা আসছে। তুমি কিভাবে জানলেন? মানে খুব অদ্ভুত ব্যাপার। কিভাবে জানলে হ্যাঁ। কিভাবে বলবো, যে মানে আমার কাছে এটা অদ্ভুত রাইট, যে উনি আমার আম্মুকে বলেছে যে মাজি আপনি যান, ছেলেটা আসছে, তার রাস্তায় অনেক বিপদ। তো আমার আম্মু এবং এই বিপদের আভাসও তিনি পেয়েছেন। বিপদের আভাসও তিনি পেয়েছেন, এবং তিনি আমার আম্মুকে বলার পর আমার আম্মু মায়ের মন বুঝে নিত। তো আমার আম্মু এগিয়ে সঙ্গে সঙ্গে। তো আমি ঘটনা শুনে বোকা বনে গেলাম পুরো, যে সে কি করে জানলো। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে তাকে খুবই খোঁজাখুঁজি করি। আমি তার নামটা বলে রাখি, তার নামটা হচ্ছে আব্দুল হালিম, আচ্ছা, সেই লোকটার নাম। সো তার দাড়ি ছিল, বয়স্ক একটা মানুষ। তো আমি বাসায় গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি, না সে কোথাও নেই, সে গায়ে হাওয়া। আমার প্রচণ্ড জ্বর হয়, আমি প্রচণ্ড জ্বরে ভুগি, কোনো ওষুধে কোনো কিছুতেই আমার কাজ হয় না, জ্বর যাচ্ছিল না। হঠাৎ 2 দিন পর হালিম কোথা থেকে যেন আবার উদয় হচ্ছে। হ্যাঁ, এবং কাজ করছি যথাযথ আমাদের বাসায়, এবং হালিমের দেয়া পানি পড়া, ঝাড়ফুঁক। সে কোথায় গিয়েছিলেন উনি এই সমস্ত ব্যাপারে একটু বলেন আচ্ছা, সে কোথায় গিয়েছিলেন কিছুই বলেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোথায় যেন কাজ করতে গিয়েছে। ওকে, আচ্ছা, সে কিন্তু বাধা কামলা নয়, মানে যখন দরকার হয় তখন সবাই ডেকে নেন। দেখেন রাইট, সে কোথায় কাজ করতে গিয়েছিল। সো দ্যাট তার দেওয়া পানি টানি পড়া খেয়ে ঝাড়ফুঁকে আমার জ্বর সারে, এবং তার কয়েকদিন পর আমি ঢাকা ফিরে এসে, এবং তার কয়েকদিন পর আমি ইউকে চলে যাই। বাট আমার অজানায় রয়ে যায় যে ঘটনার পেছনের ঘটনা নিয়ে আমরা আরো কথা বলবো, আমাদের সাথে আরো কথা হবে আপনার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমাদের অতিথির কাছে আবারও, এবং আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনার পরের ঘটনাটা আমরা শুনি। হাই রিয়েল লিসেনার, আমি আলী পহিদ দিগন্ত। এই ঘটনাটি আমার ফুপির সাথে ঘটা। তো আমার ফুপি বিয়ের 1 বছর পর আমার দাদুর বাড়িতে বেড়াতে আসে। তো আসার পর তিনি আমাদের যে রুমটাতে উঠে, ওই রুমে ফ্রিজ ছিল। তো গ্রামের মানুষে অনেকের ফ্রিজ কিনা সামর্থ্য ছিল না, তো সামর্থ্য না থাকার কারণে অনেকে হেল্প নিত, যে অনেকে মাছ মাংস আমাদের বাড়িতে রাখতো। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির এক অতিথি, তিনি সন্ধ্যার সময় ইলিশ মাছ নিয়ে কেটে মানে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসে, আচ্ছা, মানে রাখার জন্য ফ্রিজে। তো আমার ফুপি ছিল, তো ফুপি ওই মাছটা নিয়ে ফ্রিজে রাখে। তো রাখার আগে লোকটি বলে যায়
যে আমি কালকে সকালে এসে নিয়ে যাব। আচ্ছা। তো আমার ফুপি মানে রেখে দেয় ফ্রিজে নিজের হাতে আর কি। তো ওদিন রাত্রেবেলা তো গ্রামের মানুষ সাধারণত রাত্র 9টা বাজলেই মানে ঘুমায় পড়ে। তো আমার ফুপি মানে ঘুমের প্রস্তুতি নিতেছে, তো আমার ফুপা ছিল সাথে। তো 9টা বাজে খাওয়া দাওয়া করে সবাই মানে বিছানায়। তো ফুপি যখন ঘুমায় গেছে, তো আমার ফুপা আবার একটু মানে লেট হয় ঘুমাইতে, তো উনি ঘুমিয়ে পড়ছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ভোর হয়ে গেছে, আর যে লোকটি তাকে মাছ ডাকতে দিয়েছিল তো সেই লোকটি আসতে দরজা নক করতেছে এবং তার নাম ধরে ডাকতেছে। তো ঠিক ওই মুহূর্তে ফুপির ঘুম ভেঙে যায়, দেখে সত্যি সত্যি দরজা নক করছে এবং তার নাম ধরে শুধু একবার ডাকতে আছে, তারপর সে নক করতেছে। তো আমার ফুপি উঠে দরজা খুলতেছে, কারণ মনে করছে যে সকাল হয়ে গেছে। তো সে দরজা খুলে, দরজা খোলার পর যেটা দেখে ভাই, একটা সাদা কাপড় পরা এক মহিলা, মানে তার বিভৎস চেহারা, তার মানে মুখে ব্লাড লেগে আছে, তার এক চোখ আসে আর আরেক চোখ বের হয়ে আছে। এটা দেখার পরে সে ওইখানে একটা চিৎকার দিয়ে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমার ফুপা ঘুম ভেঙে যায় তার চিৎকার শুনে। তো ফুপা উঠে দেখে, তো ঘড়ির দিকে তাকায়, তখন বাজে হচ্ছে 12টা 5। তো ওই মুহূর্তে আর কিছু না বলে বাড়ির সবাইকে ডাক দেওয়ার পর মানে সবাই আসে। তো ফুপিকে মানে মাথায় পানি টেনে ঢালে। তো ঠিক 2:30টার দিকে ফুপি মানে সেন্স আসে। তো আসার পর ওই রাত্রে আর মানে কোনো কিছু করেনি, তো ওর মুহূর্তে ঘুমায় পড়ছে। তো পরের দিন সকালবেলা মানে জানে কাহিনীটা, সবাই শুনে ফুপির কাছ থেকে। তো ওই দিন মানে ফুপির খুব জ্বর ছিল। তো তারপরের দিন ওই লোকটা আসে মাছ নিতে। তো ফুপির জ্বর থাকার কারণে তো আমার ফুপা যিনি, তো উনি আর কি ফ্রিজ থেকে মাছ বের করতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখে ভাই মানে ফ্রিজের কোথাও ওই মাছ মানে ইলিশ মাছ যে রেখে গেছিল ওই মাছ নেই। ওই মাছের আজও পর্যন্ত ভাই ওই মাছের কোনো খবর পাওয়া যায়নি। ওকে, আপনি একটা মানে আপনি যেটা বলছিলেন সেটা পানির নিচে একটা ঘটনা বলছিলেন, সেটা বলতে চাইছিলেন। ওকে, আমরা সেই ঘটনা শুনে আমি ওইটার জন্য বধির আগ্রহে আছি। সেই ঘটনাটা অনেক ভালো ছিল। যে আমাদের ঘটনার সূত্রপাত আবার এক বন্ধুকে নিয়ে। সে প্রথমে ভালো ছিল, কিন্তু পরে নানানভাবে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ করে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। 3 দিন পর হঠাৎ করে দুপুরবেলা আমাদের এলাকার একটি নদীতে তার সন্ধান মেলে মৃত অবস্থায়। লাশটা ফুলে ভেসে উঠেছিল। নদীর পানি ছিল হাঁটু পর্যন্ত। এত কম পানিতে কিভাবে যে সে ডুবলো তা আজও আমরা বুঝতে পারিনি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার কবর কাটার দায়িত্ব পড়ে মামুন, ইন্তা ও আমি এই 3 জনের ওপরে। কবর দেয়া হবে বাদ ঈশা। আমরা বাদ আসর কবর কাটা শুরু করলাম। মাগরিব পর্যন্ত কবরের দেয়াল চেঁচে সমান করা ছাড়া বাকি কাজ শেষ। মামুন মাগরিবের নামাজের জন্য চলে গেল, নামাজ পড়ে আর আসেনি। আমরা 2 জন কাজ করছিলাম। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসলে কবরের ভেতর দেখা যাচ্ছিল না। আমি ইন্তাকে মোমবাতি আনতে পাঠালাম। আমি একাই কাজ করছিলাম। হালকা আলোয় কবরের ভেতর ছাড়া বাইরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কাজ করছিলাম। হঠাৎ শুকনো পাতার খসখস আওয়াজ শুনলাম। ভাবলাম মোমবাতি নিয়ে আসছে হয়তো মামুন, কিন্তু কাউকে দেখলাম না। আমি আবার কবরের ভেতর বসে কাজ শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যেই রাস্তা দিয়ে মোম নিয়ে আসবে তার বিপরীত দিক থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার শরীর ভয়ে শিউরে উঠল, কারণ ওই দিকটা ছিল অনেক ঝোপঝাড়, যে দিক থেকে ওই রাতে কোনো মানুষ আসা অসম্ভব। আমি কাজ বন্ধ করে শব্দটা লক্ষ্য করতে লাগলাম। শব্দটা ছিল শুকনো পাতার ওপর কোনো কিছু টেনে নিয়ে আসার মতো। একটু পর বুঝলাম শব্দটা আমার কাছে চলে এসেছে। আমি খুব সাহস করে কবরের ভেতর থেকে মাথাটা আবার উঠিয়ে ওই বস্তুটা দেখেই বসে পড়লাম। আমি দেখলাম আনুমানিক 3 ফিট ব্যাসের একটা সাপ কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, এবং সাপটা কত লম্বা ছিল তা ভয়ে দেখতে পারিনি। আমি আরো ভয় পেয়েছিলাম সাপটার অসম্ভব বড় ফনা দেখে। মনে হলো সাপটি রেগে হয়তো ফনা তুলেছে, এরকম একটা ব্যাপার। ওটা দেখেই চোখ বন্ধ করে বসে পড়লাম এবং সাপটি কবরের পাশ দিয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একটু পরেই হঠাৎ আমাকে ডাকার শব্দ পেলাম। তাকে দেখলাম ইন্তা মোমবাতি নিয়ে এসেছে। চাবে মামুন বলেছিলাম ইন্তা, এবং ওকে বললাম 30-40 সেকেন্ড আগে এই কবরের পাশে মোটা একটা সাপ দেখেছিস? ও বলো কই না তো। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই অন্ধকারে ঠিক দেখেছিস তো? আমি ওনার স্পষ্টভাবেই দেখেছি। যা হোক, আমি অবাক হলাম ওর সাপটি না দেখাতে, কেননা কবরস্থানের গেট পর্যন্ত
গেট থেকে কবর পর্যন্ত আসতে সময় লাগে 1 মিনিট। চাঁদের আলো ছিল এবং ওর হাতে মোমের আলো ছিল, আর গেট থেকে কবর পর্যন্ত কোনো ঝোপঝাড়ও ছিল না। ওর না দেখাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো। এবং আরো অবাক করার বিষয়টি হলো, সাপটি এত বড় হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের মধ্যে হারিয়ে গেল। কারণটা ওখান থেকে সাপটি লুকানোর জন্য কোনো গর্ত, ঝোপঝাড় বা কোনো কিছুই বা কোনো রাস্তাও ছিল না। ঠিক ঠিক একই সাথে দুটো ঘটনা ঘটেছিল, কিন্তু যে মুহূর্তে খসখস শব্দ সেই মুহূর্তেই বন্ধুর ডাক দেয়া, এবং ওই মুহূর্তে সাপটা কোথায় গেল বুঝতে পারছিলেন না তিনি। শেষে তিনি বললেন যে এটাই হয়তো সেই ব্যাপার, যে হচ্ছে অনেকেই অনেক কিছু হয়তো এরকম আলামত আগে থেকে টের পাওয়া যায়, হয়তো সেরকমই কোনো আলামত হবে। এবং তিনি পরে সবাইকে নামাজ পড়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি শেষ করেছেন ঘটনাটি এইভাবেই। এবং লিখেছেন আমি সাকিব নাজমুল শরীফ শিশির, ভূতাত্মার অনেক বড় ভক্ত, কোনো এপিসোড মিস করি না, এই প্রথম ঘটনা পাঠলাম, প্লিজ পড়বেন। আমি ঘটনাটা পড়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমাদের খুব ভালো একটা অডিও ক্লিপ রয়েছে, রাইট? সুতরাং এই অডিও ক্লিপটি আমাদের পাকিস্তানি কোনো লিসনার, এটা কি ইন্ডিয়া থেকে এসেছে বলবি, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমাদের একটা অডিও ক্লিপ এসেছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে প্লে করব। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। ভাই, আমি অভিরূপ ত্রিপুরা থেকে বলছি। আমি যে ঘটনাটি আজকে বলবো সেটা আমার দিদার সাথে ঘটা। সম্পূর্ণটাই আমার দিদার মুখ থেকেই শোনা। তো ওদের বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায়। টাইমটা ছিল অ্যারাউন্ড 1945 to 1950। আমার দিদার মা ডেলিভারি হওয়ার পর একটা সন্তানও টিকতো না, সবগুলো প্রায় মরা অবস্থায় জন্ম নিয়েছিল। এটা নিয়ে তাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি ছিল। যেদিন প্রথম বাচ্চা মারা যায়, মিনস আমি তো সেদের প্রথম বাচ্চা যেদিন ডেলিভারি হওয়ার টাইম ছিল, সেদিন দুপুরে আমার দিদার বাবা উনি ওয়াশরুম যায়। তো আপনারা সবাই জানেন যে তখনকার টাইমে ওয়াশরুমগুলো খুব দূরে থাকতো, আর অলমোস্ট প্রত্যেকটাই প্রায় বেড়ার তৈরি হতো। তো উনি বেড়ার ফান দিয়ে দেখতে পেলেন একটা লোক ঠিক বলা ভুল হবে, একটি বিশাল আকার একটি লোক, তার বিশাল শরীর, তার কালো লোমে ঢাকা, চোখগুলো প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। আর সে যে ঘরটার মধ্যে আমার দিদার মাকে রাখা ছিল সে ঘরটার দিকে তাকাচ্ছে, পুরো বৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা দেখে দিদার বাবা কিছু করলেন না, উনি বাইরে চলে আসলেন। আর এই কথাটা কারোর সাথে ডিসকাসও করলেন না, জাস্ট এই কথাটা ভুলিয়ে গেলেন। তো সম্ভবত রাতে ডেলিভারি হওয়ার টাইম, যখন লেবার পেইন শুরু হলো তখন প্রায় 1টা বাজে। তখন আমার দিদার মা উনি জানলা দিয়ে বাইরে দেখলেন যে একটি মহিলা চুল ছাড়া, বিভৎসতার চেহারা, হাতে ওই মহিলার যে বাইরে বসছে ওই মহিলাটা হাতে একটা মানুষের বাচ্চা, আর ওই মহিলাটা ওই মানুষের বাচ্চাটা মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমার বলতেও প্রায় আমার নিজের শরীরে প্রায় লোম খাড়া হয়ে গেছে, এরকম জিনিস উনি দেখলেন। আর তখনই যে মহিলাটা বাচ্চাটা চিবিয়ে খাচ্ছিল সে চিৎকার করে ওনার দিকে হাসছে, আর বিচ্ছিরিভাবে চিৎকার করে হাসছে আর বলছে যে তোর বাচ্চাটাই খাচ্ছি, ওটা আর বাঁচবে না। উনি তখন চিৎকার যে সেন্সলেস হয়ে যান। সেন্স আসার পর ঠিক টাইম মতো ডেলিভারি হয় সেই রাতেই, বাট সত্যি কিন্তু সে বাচ্চাটা মারা যায়। উনি মরা বাচ্চা জন্ম দেন, আর ওই বাচ্চার গলায় হাতের দাগ স্পষ্ট পরিমাণে থাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট এটা সবাই যারা ছিল ওরা সবাই দেখেছে যে বাচ্চাটা গলার মধ্যে নাকি গলা টিপে ফেললে যেরকম একটা দাগ বসে সেরকম একটা দাগ ছিল। তো প্রায় প্রত্যেকবারই যখন ডেলিভারি হয় তখনই আমার দিদার মা একই মহিলাটাকে দেখতে পান, আর প্রায় একইভাবে সেই মহিলাটা বিচ্ছিরিভাবে হাসে আর বিচ্ছিরিভাবে বলে যে তোর বাচ্চা বাঁচবে না, তোর বাচ্চাটাকে আমি মেরে দেবো। আর প্রত্যেকবারই মরা বাচ্চা জন্ম হয়। যখন 7বার ডেলিভারি হয়, যখন ডেলিভারি হওয়ার টাইম, তো সে সময়কার এটা কথা বলছি। তো তখন আমার দাদু ওই মহিলাটাকে দেখতে পান, প্রথমবার ওই মহিলাটাকেই দেখতে পান, আর ওই মহিলাটা আমার দাদুকে আসো একই জিনিস বলে যে তোর বাচ্চা বাঁচবে না। তখন তিনি এইসব ওঝার কাছে যান, ওঝা বাড়িতে আসে, বাড়িতে এসেই বুঝতে পারে যে সামথিং ইজ রং ওভার দেয়ার, আর সে কারণটাতেই বাচ্চাটা থাকছে না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে যে ঘরটাতে উনি থাকতেন, তো সে ঘরটার মধ্যে এই ঘরটি পজেস ছিল, আর এই ঘরটির মধ্যে একটি পেতনি থাকতো। তো গ্রাম অঞ্চলে যারা আপনারা শুনছেন, ওরা হয়তোবা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা পেতনি বুঝতে পারবেন যে পেতনি কাকে বলে। শহরে অনেকে হয়তোবা বোঝে না, ঢাকা ডিস্ট্রিক্ট বলুন বা শহরের বড় বড় জায়গায়, কলকাতা সাইডের জায়গাতে হয়তোবা তারা পেতনি বোঝে না, বাট গ্রাম অঞ্চল থেকে যারা শুনছেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে বাড়িতে একটি পেতনি আছে। উনি আমার দিদার মাকে পজেস করে আছেন, যে ওনার মিনস দিদার মার ক্ষতি করতে চান, আর কোনো একটা কারণে ক্ষতি করতে পারছেন না, আর যে কারণেই বাচ্চাটি একটা বাচ্চাও বাঁচে না, সবগুলো বাচ্চা মরা হয়। তো
তো যখন 7th টাইম ডেলিভারি হয় তখন আমার দিদার জন্ম হয়, ঠিক আছে, তখন দিদার জন্ম হয়। বাট প্রবলেমটা কি ছিল জানেন, সেদিন আমার দিদার মা উনি রাত্রেবেলা একইভাবে মহিলাটাকে দেখলেন, আর মহিলা কিন্তু সেদিন একটু অন্যরকম ছিল। মহিলাটা তার দিকে বিচ্ছিরিভাবে হাসছিল, চিৎকার করছিল, সবকিছু করছিল, কাঁদছিল, সবকিছু করছিল অ্যাজ এক্স্যাক্টলি অ্যাজ বিফোর। বাট ওদিন হাতের মধ্যে কোনো বাচ্চা ছিল না। তো সেটা দেখে আমার মানে দিদার মা উনি আশ্বস্ত হলেন, শি ফেল্ট শিওর যে এবার হয়তো আমার সন্তান বাঁচবে, ঠিক আছে, এবার সন্তান বাঁচবে। তো এইভাবে ডেলিভারি হলো, দিদার জন্ম হলো। বাট ঘটনাটা এই ছিল যে আমার দিদার মা ওই দিন ডেলিভারি হওয়ার টাইমে উনি মারা যান। ডেলিভারি হওয়ার টাইমে মারা যান, দিদা বেঁচে ওঠে। সো তারপর সব কিছু হলো, দাহ হলো, শ্রাদ্ধ শান্তি কীর্তন সব কিছুই হলো। কিন্তু তারপর থেকেই তাদের বাড়ির মধ্যে প্রচণ্ড একটা অশান্তি, প্রচণ্ড একটা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি হয়। আমার দিদাকে নিয়ে প্রচণ্ড প্রবলেম শুরু হয়, উনি পজেসড আচরণ করা শুরু করেন। টোটালি বোঝা যায়, ওনাকে দেখে বোঝা যায় যে না কিছু দ্বারা উনি পজেসড আছেন। তো আমার মানে দিদার বাবা যে উনি প্রচণ্ড পরিমাণে টেন্সড হয়েছেন, ঠিক আছে, উনি ভয় পেতে শুরু করেন। সবসময় আমার দিদা একটা আচরণ, একটা অদ্ভুত টাইপের একটা আচরণ করেন। হ্যাঁ, কিছু একটা দেখে হয়তো বা চিৎকার করে চেঁচিয়ে ওঠেন, কিছু একটা দেখে চেঁচিয়ে ওঠেন। সবাই যখন রুমে যায় তখন দেখে কেউ নেই। তো একদিন আমার দিদা রাতেবেলা ঘরে ঘুমিয়েছিলেন, আমার দিদার বাবা উনি বাইরে গেছেন। তো উনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে ফিরছেন তখন তিনি অদ্ভুত দেখেন যে জিনিসটা তিনি দেখেছিলেন আমার দিদার মারা যাওয়ার দিন, ডেলিভারির দিন, সেই মহিলাটাকে তিনি আবার দেখতে পান। বিশাল আকারে মহিলাটা, একটা পা আম গাছের ডালে দেওয়া আর একটা পা ওনার ঘরের ছাদে দেখা। সে জাস্ট ব্যান্ড হয়ে, বুঝতে পারছেন, ব্যান্ড হয়ে আমার দিদা যে ঘরটাতে আসে শুয়ে আসে সে ঘরটার দিকে দেখছে, বিচ্ছিরিভাবে দেখছে। তো এটা দেখে দিদার বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছেন আর প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। যেটা শোনার পর ওই মহিলাটা যেটা দাঁড়িয়েছিল সেটা ওনার দিকে দেখে আর বিশাল বড় বড় চোখ করে দেখে আর বিচ্ছিরিভাবে চিৎকার দিয়ে বলে যে তোর বউকেও মেরেছি, এবার তোর মেয়েকেও মারবো, তোদের সবাইকেই শেষ করে দেবো। এটা শুনে উনি দৌড়ে ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করেছেন। তারপরে শুনতে পান বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচন্ড পরিমাণে জোরে কেউ চিৎকার দিচ্ছে, কেউ গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, এমন সব কিছু শুনতে পান। ইভেন কি উনি দরজাতে নক পর্যন্ত শুনতে পান যে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয়, যোগেন্সে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয় তখন বোঝা যাবে যে এটা মানুষ নয়, এটা অন্য কিছু ধাক্কা দিচ্ছে। এটা শোনার পর আমার মানে দিদার বাবা উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়েছেন দ্যাট হি লেফট বাংলাদেশ এন্ড হি ওয়েন্ট ফর ইন্ডিয়া। তো হি সেটেলড ওভার ইন ত্রিপুরা। তো সেখানে যাওয়ার পরও আমার দিদার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। উনি কিন্তু তখনও মিনস উনি গ্রাজুয়ালি এজের দিক থেকে বড় হচ্ছেন, ঠিক আছে, বাট উনি মেন্টালি একটু অন্যরকম বিহেভ করছেন, অ্যাজ লাইক পজেসড চাইল্ড যেরকম বিহেভ করে, জাস্ট লাইক দ্যাট। তো তখন উনি কি হতো, উনি সবাইকে চেঁচিয়ে বলতেন যে উনি সবসময় ঘরের মধ্যে, ঘরের কোণাটায়, ঠিক জাস্ট ঘরের কোণাটায় একটি মহিলাকে বসে থাকতে দেখেন, চুলগুলো ছাড়া থাকে, আলখালা টাইপের পড়া, সাদা রঙের একটা। এটা যখন উনি মানে ওনার বাবাকে বলেন তখন ওনার বাবা ঠিক সিমিলারিটি বের করেন যে এটা সেই মহিলাটাই এখানে, ঠিক আছে। তো উনি দেখতে পান, যখন সবাই দৌড়ে আসছেন তখন কেউ দেখতে পায় না, শুধুমাত্র আমার দিদাই দেখতে পান যে ঘরের কোণার মধ্যে ওই মহিলাটা বসে আছে। ওনার আচরণ ঠিক আরো ডিটোরিয়েট করে, ওনার হেলথে প্রবলেম হয়, উনি তিনকে শুকিয়ে যেতে থাকেন, এমন যেন কেউ ওনার ব্লাডটা সাক করে নিচ্ছে, ঠিক আছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট এটা হাকিকত, এটা সত্যি কথা। তো একবার কি হলো যে আমার যে দিদার বাবা ওনার এক বন্ধু ওনাকে সাজেস্ট করলো যে বিহারে একজন বিশাল বড় একজন অ্যাস্ট্রোলজার মানে ওঝা টাইপের একজন আছে, উনি যাতে ওনাকে ওখানে নিয়ে যায়, ঠিক আছে। তো ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, তার মতো রাস্তাতে প্রচন্ড প্রবলেম হয়, বিশাল প্রবলেম হয়, যে প্রবলেম বাধা তৈরি করা হয়, প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করা হয়। তারপর ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে যখন পুজো শুরু হয় তখন প্রচন্ড পরিমাণে যে ওই ব্যক্তিটা ছিল সে প্রচন্ড পরিমাণে আওয়াজ করে, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে, আমার দিদা পজেস ভাবে আচরণ করে, সব কিছু ঠিক হয়। কিন্তু তারপরও পুজো হয়, সমস্ত কিছু হওয়ার পর আস্তে আস্তে আমার দিদা পজেসড আচরণ করা বন্ধ করে, আর তারপর থেকে উনি প্রায় একটা নর্মাল লাইফ লিড করা শুরু করেন। কিন্তু এখনো আমার দিদা একা ঘুমোতে পারেন না, এখনো উনি প্রচন্ড পরিমাণে ভয় পান। যখনই উনি একটা ঘুমান তখনই উনি খুব প্রচন্ড খারাপ স্বপ্ন দেখেন, আর স্বপ্নতে সেই মহিলাটাকেই দেখতে পান। রসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমার কাছেও স্ট্রেঞ্জ লেগেছিল, বাট এটা সত্যি ঘটনা। এটা আমি আমার দিদার মশাত্ম বোনের কাছ থেকেও শুনেছি। আপনারা সবাই একই ঘটনা বলেছেন আমায়, সো আই বিলিভ ইট। আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন। প্রশ্ন করে নিন যে আপনাদের বাসায় কখনো এরকম কি হচ্ছে, কোন জিনিস মিসিং এবং অনেক খোঁজাখুঁজি করে পেলেন না, খুব অদ্ভুত কোনো একটা জায়গায় সেই জিনিসটা আবার পাওয়া গেল, হয় কোথায়, খেয়াল করেছেন কিনা জানি না। শুনুন এই ঘটনাটি।
আমাদেরকে লিখেছেন যে this is Onik from Texas, USA. I want to share some paranormal activities that I have experienced during my childhood in our old house. অর্থাৎ ছোটবেলায় তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন এবং তিনি সেই ঘটনাটি লিখেছেন যে বাংলায় তিনি লিখেছেন ঘটনাটি, এবং আশা করছেন তিনি যে আমরা সেই স্টোরিগুলো পছন্দ করব এবং আমরা শেয়ার করব অন ভূত এফএম। এবং আমি সেই কথাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আমার আম্মু রেডি হচ্ছিল। যেই হাত ঘড়িটা আম্মু পড়ে যাবে সেটা আগেই বের করে রেখেছেন। আমি তখন ছোট ছিলাম, হাত ঘড়িটা দিয়ে খেলতে লাগলাম। হঠাৎ খেলতে খেলতে ঘড়িটা ওয়ার্ড্রপের উপরে আস্তে করে ছুঁড়ে মারলে ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে গিয়ে পড়ে। তার পরের দিন ঘড়িটা খোঁজার জন্য লোকজন দিয়ে ওয়ার্ড্রপ সরানো হলো এবং সেটা সেখানে পাওয়া গেল না। এই জন্য আমার আম্মু কাজের লোকদের একটু বকা দেয়, নিশ্চয়ই কেউ না কেউ এটা নিয়েছে, তা না হলে যাবে কোথায়। যাই হোক, এর কয়েক মাস পরে শীত পড়লে আলমারির ওপরে সুটকেস রাখা ছিল এবং শীতের কাপড়, সোয়েটার, কম্বল ইত্যাদি বের করা হয় এবং ঘড়িটা সেই কাপড়গুলোর নিচে পাওয়া যায় অক্ষত অবস্থায়। কিন্তু এই ঘড়ি এখানে আসলো কিভাবে? সুটকেস লক করা ছিল, অর্থাৎ কাজের লোকজন যদি কেউ নিয়েও থাকে তারা লক করা সুটকেসের ভেতরে ঘড়িটা মানে যেভাবে ভরতে পারবে ঠিক একইভাবে যিনি ছুঁড়ে ফেলেছিলেন তিনি যদি ঘড়িটি ছুঁড়েই মারেন, সেটি ওয়ার্ড্রোপের পেছন থেকে একা একা সুটকেস পর্যন্ত গেল কিভাবে? ওই সুটকেস কয়েক মাসে খোলাই হয়নি আর এই ঘড়িটা ওয়ার্ড্রোপের পেছনে পড়েছিল। যাক, এটা নিয়ে বেশি চিন্তা করলো না কেউ। তার কয়েক মাস পর একদিন আমি আমার বন্ধুদের সাথে আমার বাসায় একটা গেম খেলছিলাম। দুপুরবেলায় ওরা চলে যায়। এর কয়েক ঘন্টা পর আমি গেম এবং তার সঙ্গে লাগানো ক্যাসেটটা মিসিং থাকে এবং কিন্তু অন্য সব ক্যাসেটগুলো ঠিকই ছিল। তারপর দিন ওদের বকি করি এবং গেম বয়টা যে ওরাই নিয়েছে এটা তিনি ধরে নিয়েছেন। এরপর প্রায় 2 মাস পরে খাটের নিচ থেকে একটা পুরনো ট্রাঙ্ক বের করা হয় এবং এই ট্রাঙ্কের অনেক পুরনো পিতলের কিছু শোপিস ছিল এবং ট্রাঙ্কটা লকড ছিল। ট্রাঙ্কের লকটা খোলা হয় এবং তার ভেতরে গেম বয়টা পাওয়া যায়। এমনকি গেম বয়ের সাথে ঢোকানো যে ক্যাসেটটা নিখোঁজ ছিল সেটাও সেখানে ছিল এবং ব্যাটারিটাও শেষ হয়ে যায়নি। আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়ি। প্রথমে ঘড়ি, তারপরে এগুলো কি হচ্ছে? এরকম আরো জিনিস হারিয়ে গিয়েও কয়েকদিন পর পাওয়া গেছে। এমনকি টাকার বান্ডুল ড্রয়ার থেকে পাওয়া যায় না, ড্রয়ার তন্ন করে খুঁজেও না, কিন্তু কয়েকদিন পর সেটা খুললেই সামনে পড়ে থাকে শুধু বান্ডুল। কয়েকদিন পর সেটা খুললেই শুধু টাকার বান্ডুলটা পড়ে থাকে, শুধু জিনিস হারায় না। মাঝে মাঝে ঘুমানোর সময় দেখা যেত হঠাৎ খাট দুলছে, মনে হচ্ছে কেউ যেন খাটের পায়া দিয়ে সেটা খাটের পায়াতে হাত দিয়ে সেটা দৌড়াচ্ছে। কারো হয় নাকি আপনাদের বাসায় এরকম, যারা শুনছেন এখন? কিন্তু উঠে তাকানোর সাথে সাথে সেটা বন্ধ। এমনকি রাত্রে হঠাৎ কয়েকবার আলমারি থেকে সুটকেসও পড়েছে, কিন্তু কেন এগুলো হচ্ছে সেটা কখনো জানা যায়নি। পরে আমরা সেই বাসাটা বিক্রি করে অন্য বাসায় চলে আসি। কিছুদিন পর নতুন মালিক এসে বলে যে তারা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেখানে দেখতে পাচ্ছে। হঠাৎ করে জানলা খুলে যায়, অন্য মানুষের হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় না। তারা জিনিস হারানোর কথাও বলেছে, কিন্তু সেগুলো নাকি আর পাওয়া যায়নি। কি হচ্ছিল সেই বাসাটায় এর পরের ঘটনাগুলো আমরা জানি না। এইটুকুই ছিল ইমেইলটি। এবং আপনাদের বাসাতেও হয়তো এরকম মাঝে মাঝে খাট কাঁপলে আমরা কিন্তু অতটা পাত্তা দিই না, মাঝে মাঝে জিনিস একা পড়ে গেলে আমরা পাত্তা দিই না। আমার বাসায় আমার রুমের মধ্যে ভেতরে কয়েকদিন ধরে আমি আমার একদম অনেকবার শেয়ার করেছি, তারপরে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে সেজন্য আমি বলছি যে কয়েকবার একদম তার নামিয়ে রাখা গিটার, সেই গিটারে আমি অদ্ভুতভাবে তো বাজাচ্ছে আমার ঘরের ভেতরে, আমি সেটা শুনতে পেয়েছি। এবং নামানো তার, আপনার যারা গিটারিস্ট রয়েছেন বিশেষ করে তারা খুব ভালো বুঝতে পারবেন যে একটা গিটারের তার একদম যখন নামিয়ে রাখা হয় সেই এবং সেটা যখন আবার বাজানোর সময় বা দিয়ে টিউন করে বাজা হয়, রেগুলার গিটারটা তো আমি বাজাচ্ছি, আবার টিউন করে রেখে দিচ্ছি, আবার তার নামিয়ে রাখছি ঘুমানোর সময়, কারণ কেউ গিটারটা প্লে করতো সেই জন্যই তারটা নামিয়ে রাখা। এবং তারটা যখন নামিয়ে রাখা হয় সেই তারপরে কিন্তু গিটারটা বাজতো না, এবং অর্থাৎ টিউন করে রাখলেই সেটা বাজতো। এবং কয়েকদিন পরে সেই নামিয়ে রাখা তারের মধ্যে 3 নম্বর তারটা হঠাৎ করে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, অনেকদিন আগের ঘটনা, 3 নম্বর বা 2 নম্বর হতে পারে, সেই তারটা হঠাৎ করেই ছিঁড়ে যায় এবং প্রচন্ড শব্দে আমি ঘুম ভেঙে জেগে উঠি এবং দেখি তারটা ছিঁড়ে গেছে। আমি জানি না যিনি রেগুলার গিটার বাজাতেন তিনি সেদিন তার অদক্ষ হাতে বা দক্ষ হাতে সেটা টিউন করতে গিয়ে ছিঁড়ে ফেলেছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। কিন্তু যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন লিসনার রয়েছেন, তার কাছে আমরা যাবো, তবে তার আগে আরো একটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আবার জাহিদ এগেইন।
সো আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে কুয়ালালামপুরে ঘটেছে। কুয়ালালামপুরে আমার সাথে অনেকগুলো ঘটনাই ঘটে, বাট আমার কাছে এই ঘটনাটা একটু বেশি নাড়া দিয়েছিল বলেই আমি এটা শেয়ার করতে চাচ্ছি। আমি কুয়ালালামপুরে বেশ কিছুদিন হয়ে গেল। বেসিক্যালি আমার প্রজেক্টের কাজ থাকলে আমি প্রচণ্ড ব্যস্ত থাকতাম, আর যখন প্রজেক্টের কাজ থাকতো না আমি পুরোপুরি ফ্রি থাকতাম। তো আমার অ্যাকচুয়ালি জায়গা হয় কোম্পানির পক্ষ থেকে, এটা কুয়ালালামপুরের বাইরে সেলিংগড়ে দামানসারা পাডদানা নামের একটা এরিয়াতে। তো আমি কুয়ালালামপুর ছেড়ে চলে যাই দামানসারা পাডদানাতে। আমি বলে রাখি আমার যে রেসিডেন্সিয়াল হাউসটা ছিল দ্যাট ওয়াজ আরমানি টেরেস, ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হাউস ইন মালয়েশিয়া। সো আমি ওখানে থাকতাম একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে আর এক কলিগের সাথে, আমরা দুজন মাত্র ছিলাম। সো আমি এবং আমার কলিগটা ছিল ব্রিটিশ, নাম জন। সো আমরা দুজনেই ছিলাম। তো আমাদের কাজ ছিল না হাতে, সারাদিন ঘুমাতাম, মানে বেকার জীবনে যেটা করে আর কি ছিল, সারাদিন ঘুমাতাম, সারা রাত নেট সার্ফিং করতাম। আর আপনারা বন্ধুরা জানেন যে দেশের বাইরে ইন্টারনেট সংযোগ যদি আপনি ব্রডব্যান্ড নিতে চান তাহলে আপনাকে অনেক মানে ধাকল পোহাতে হয়, ভেরিফিকেশন, অনেক কিছুর ব্যাপার আছে। তো আমরা ব্রডব্যান্ড ওই নতুন জায়গায় গিয়ে নিয়েছিলাম না। সো আমরা ইউজ করতাম একটা রাউটার, ওয়াইফাই রাউটার, দ্যাট ওয়াজ ইউনিফাই। আমার স্পষ্ট মনে আছে ইউনিফাই কোম্পানির একটা প্যাকেট রাউটার ছিল আমাদের। সো আমরা রাউটার ইউজ করতাম আমি এবং আমার ফ্রেন্ড যে আমার কালিগ ছিল। তো হঠাৎ ওর একটা কল আসে, ওর দেশ থেকে কোনো একটা কারণে ওকে চলে যেতে হয় ইউকেতে। তো আমি একা হয়ে পড়ি, একেবারে অ্যালোন টোটাল বাসাটাতে। তো মানে ভয় করছিল না সেটা না, যেহেতু আপনারা জানেন যে মালয়েশিয়ার 70% হচ্ছে গিয়ে বন, 30% হচ্ছে লোকালয়। তো আমার অ্যাপার্টমেন্ট হাউসটা ছিল বনের এবং পাহাড়ের মাঝখানে। প্রচণ্ড ভয় করছিল নেচার। চিন্তা করলাম যে ডাউন স্টেজে নেমে আমি একটু নেট সার্ফিং করি। সো নেট সার্ফিং করতে গিয়ে দেখি আমার মডেমটা নেই, রাউটারটা নেই। সো আমি চিন্তা করলাম কোথায় গেল এটা। তো জন ইউকেতে পৌঁছানোর পর আমাকে ফোন দেয় এবং ফোন করে বলে যে আমি ভুলে রাউটারটা নিয়ে এসেছি, আমার ব্যাগের সাথে চলে এসছে। তো কেয়ার করার ছিল। তো আমি একটু দূরে একটা মামা ক্যারাই ছিল। মামা ক্যারাই হচ্ছে আমাদের এরিয়াতে যে নর্মাল হোটেল বা রেস্টুরেন্টগুলো থাকে খাবার, তো ওখানে তামিল রেস্টুরেন্টগুলোকে মামা ক্যারাই বলা হয়। সো মামা ক্যারাই ছিল, আমি ওখানেই খেতাম। ডিনারের পর আমি পাশে একটা ফ্লেভার ক্যাফে ছিল, সেটা তেমন ভালো কোনো মানের ফ্লেভার ক্যাফে ছিল না। ওখানে গাম্বেলিং হতো, জ্যাকপট নামে এক ধরনের জুয়া ছিল, সেটা খেলা হতো সাইবার ক্যাফেতে। তো আমি ওখানেই নেট সার্ফিং করতাম, খুব চিপ ছিল দ্যাটস ওয়াই। সাইবার ক্যাফেতে সারা রাত সাইবার ক্যাফে খোলা থাকতো। সাইবার ক্যাফেতে প্রায় 12টা পর্যন্ত ভিড় থাকতো, তারপর ভিড় থাকতো না বললেই চলে, লোক থাকতো না। আমি খুব চিপে ওখানে নেট সার্ফিং করতাম। 11টার দিকে ঢুকতাম, বেরোতাম ফজরের আজানের আগার দিয়ে বেরিয়ে আমি আমার বাসায় চলে আসতাম। তো একদিনের ঘটনা, আমি সাইবার ক্যাফেতে আছি। সো আমি নেট সার্ফিং করছি সব। হঠাৎ আমি দেখতে পেলাম আমাদের ওই সাইবার ক্যাফেটার এটা এমন ছিল, ইন্টারেস্টটা এমন ছিল যে রাত্রি 12টার পরে, 11:30টার পরে সাইবার ক্যাফের গেটটা বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে ডোরবেল দিলে দেন সাইবার ক্যাফের ওখানে দায়িত্বে যে ছিল সে গেট খুলে দিত, তারপর কেউ ঢুকতে পারতো, কারণ ওখানে অনেক সময় পুলিশ সেট হতো জ্যাকপটের কারণে। তো আমি বসে নেট সার্ফিং করছিলাম। হঠাৎ কোনো ডোরবেল নয়, কিছু নয়, দেখি দরজা ওপেন করে একটা লোক আসলো। আর সাইবার ক্যাফেটা এমন ছিল যে একটা ইনফ্রাস্ট্রাকচারটা এমন ছিল যে একটা স্ট্রাকচারের মাঝে 3টা কম্পিউটার। তো আমি যে কম্পিউটারটাতে বসে আছি, লোকটা এসে আমার পাশের কম্পিউটারে বসলো। তো আমি তাকিয়ে দেখি এসে কে, তো আমার পরিচিত একটা লোক। আমি বলে রাখি কুয়ালালামপুরে আমি একটা বিশাল ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আমাকে এক পুলিশ অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার জাফরি নামের, সে আমাকে এই ঝামেলা থেকে আর কি উদ্ধার করে। তো আমি দেখি সেই লোক সেখানে। তো আমি দেখে তো অবাক যে হাই মিস্টার জাফরি, কি খবর, কেমন আছে? তো সে আমার সাথে যথারীতি কথা বলা শুরু করলো, আমরা অনেক কথা বললাম। আমি যখনই সিগারেট খাচ্ছিলাম তো সে তখনই আমার কাছে সিগারেট চাচ্ছিল, বলছিল যে আপনার সিগারেটটা দেন। ওনারা আবাং বলে সম্বোধন করছিল, আবাং মানে ভাই বাংলাদেশি ভাষায়। তো আবাং আপনার সিগারেটটা, আপনার রোকপটা দেন। তো আমি ওনাকে বারবার, উনি আমার সিগারেটটা ছিল, আমি সেটা না করে আমি ওনাকে বারবার নতুন সিগারেট দিচ্ছিলাম এবং লাইটারটা সাথে দিচ্ছিলাম, বাট আমি লক্ষ্য করছিলাম না সে সিগারেটটা ধরাচ্ছে কি ধরাচ্ছে না। তো
তো আমি নেট সার্ফিং এ বিজি ছিলাম, উনিও তো ফজরের আজানের আগ মুহূর্তে উনি বললো যে আমার কিছু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর কুয়ালালামপুর চলে যাব। বেসিক্যালি মিস্টার জাফরির বাসা ছিল দামসারের পাঠদানাতেই। তো আমি ওনাকে বিদায় দিলাম, মানে সদাহাস্যোজ্জ্বল মুখে বিদায় দিলাম। তো উনি চলে গেল ওখান থেকে। আমি অ্যাবনর্মাল বা প্যারানর্মাল কিছুই দেখতে পারলাম না সেখানে, যে এটা নর্মাল, আমার পরিচিত লোক দেখা হয়েছে, সে আমার সাথে কথা বলেছে, চলে গেছে। তো আমার তার পরের দিনই আমার কুয়ালালামপুর একটা ফ্রেন্ড ছিল, তো আমি ফ্রেন্ডের কাছে ফোন করে বললাম, এই জানিস ঘটনা হয়েছে কি? তো বলছে কি হয়েছে? আমি বললাম যে আমাদের সেই ইনভেস্টিগেটিং অফিসারের কথা মনে আছে, যে মিস্টার জাফরি? হ্যাঁ মনে আছে। আমি বললাম ওনার সাথে তো আমি গতকালকে রাত্রিতে অনেকক্ষণ আড্ডা মারলাম তোমার ক্যাফেতে। তো তুই কি আমার সাথে পাইজলামি করিস? আমি বললাম কেন? বলে তো 7 দিন আগে মারা গেছে। আমি শুনে আকাশ থেকে বললাম 7 দিন আগে একটা লোক মারা গেছে, আমি তার সাথে কালকে রাত্রিতে কি করে কথা বলছি? এবং খুব স্বাভাবিক ছিলেন, এবং খুব স্বাভাবিক ছিলেন। উনি আমার কাছ থেকে সিগারেট নিয়েছেন, লাইটার নিয়েছেন, আর লাইটার যথাসময় ফেরতও দিয়েছেন। তো আমি কি করে বিশ্বাস করবো যে উনি মারা গেছেন? তো আমি ওই দিন সাথে সাথে ফোন করি থানাতে, উনি যে থানাতে দায়িত্বরত ছিলেন। কিন্তু বিরাট একটা ব্যাপার বলতেন, মানে আপনি একজন রক্ত মাংসের মানুষ যার সামনে এবং যার সাথে অনেকটা সময় কাটালেন, এবং নিশ্চয়ই আপনি কয়টা সিগারেট থেকে দিয়েছিলেন সেটা আপনার মনে আপনি কমেছে যে এটা আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেছে। আমি তাকে 5 থেকে 6টা সিগারেট দিয়েছি। আমার কোনো কথাও বলেছেন এর কথা মাঝখানে? বলেছি, সে আমার পাশে ক্যাফেতে বসেছে। বেসিক্যালি ক্যাফেটা এমন ছিল, খুবই অন্ধকারক্ষণ একটা ক্যাফে ছিল। ক্যাফে যে ছেলেটা ছিল সে হয়তো কিছু লক্ষ্য করেনি, বিকজ অফ সে ছিল পাথরের যে তার টেবিলটা ছিল, সে টেবিলের পেছনে ঘুমোচ্ছিল। মোট কথা কেউ ডোরবেল না দিলে তো সে খুলবে না। মোট কথা আমি একাই বলা চলে এন্টায়ার ক্যাফেতে। ক্যাফেটা অনেক বড় ছিল। তো আমি কথা বলেছি, রক্তমাংসের মানুষ, সে মারা গেল, কিভাবে সম্ভব হতে পারে? আমি থানাতে ফোন করলাম। থানাতে ফোন করে আমি তাকে বললাম যে টক উইথ মিস্টার জাফরি। ওই থানা থেকে বললো যে পাস্ট আওয়ার্স বিফোর 7 days। 7 days? হ্যাঁ, আমি মানে তখন দ্বিতীয়বারের মতো আকাশ থেকে বললাম সম্ভব না। আমি বেসিক্যালি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না, 12টা 1টা বাজে, আমার যেখানেই থাকি। তো সেদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম, এবং মাত্র 5 রিঙ্গিত থেকে 6 রিঙ্গিত হচ্ছে দানাসুরা পর্দানা থেকে কুয়ালালামপুর সেন্ট্রালে ট্যাক্সি ভাড়া। একটা ট্যাক্সি নিয়ে সাথে সাথে চলে আসলাম থানায় এসে বিষয়টা জিজ্ঞেস করাতে আমাকে থানা থেকে বলা হলো যে ঘটনা সত্যি, সে মারা গেছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই ঘটনা শুনেছেন, এরকম কোনো ঘটনা শুনেছেন। রাসুল ভাই নিশ্চয়ই শুনেছেন, আপনার সাথে এরকম হয়েছে যে মৃত মানুষ আবার বেঁচে গেছে, ঠিক আছে। কিন্তু আমার এই ঘটনা, তারা হয়তো সামনাসামনি কথা বলেনি বা লং টাইম কথা বলেনি, বাট সেই লোকটা আমার সাথে লং টাইম ছিল। আমার কাছে সিগারেট নিয়েছে, আমার সাথে কথা বলেছে, এবং আমি হ্যান্ডশেকও করেছি, তার সাথে হ্যান্ডশেকও করেছি। বাট মানে এটা কি করে হতে পারে, এই ব্যাখ্যাটা আমার এখনো অজানা রয়ে গেছে। বাট আমি কিছুটা অনুধাবন করতে পারি, হয়তো কোনো খারাপ জিন কিংবা কোনো ভালো জিন তার জোরতে আমার সামনে এসেছিল, কিছু একটা হতে পারে। বাট ধোয়াটি এখনো রয়ে গেছে। অনেক ধন্যবাদ থেকে আপনার কাছে। আমরা আবারও ফিরে আসবো, আমরা চলে যাব আরো একটা ঘটনায়। তবে তার আগে আমরা কিছু SMS পুরোপুরি তানিয়া লিখেছেন। ফার্স্ট তিনি ভূত FM শুনছেন, এবং তিনি লিখেছেন যে এমনিতেই ঘুম অনেক কম হয়, আজকে ভূত FM ভয়ে তিনি তার ঘুমিয়ে আসবে না। মমিন আমাদের SMS করেছেন, আকাশ সাগর আমাদের SMS করেছেন, সুজন সঙ্গে আছেন তাদের, মাইশা আমাদের SMS করেছেন, আকরাম হোসেন আমাদের SMS করেছেন, এবং তিনি বলেন যে আমি একটা ইমেল করলাম বাট আমাকে কল করা হয় নাই কেন? অনেকেই ইমেল করছেন আমাদেরকে, আমরা জানি সেটা, কিন্তু আপনার ঘটনা চাইতে যদি বেটার কোনো ঘটনা আমরা পেয়ে যাই, তাহলে সেইখানে যিনি বেশি ভালো ঘটনা পাঠিয়েছেন তার ব্যাপারটা ঘটে যায়, এরকম হয় যে তাকে তখন আমরা ডাকি। সো আপনি একেবারে নিরাশ হওয়ার কিন্তু কিছুই নেই, আপনি আরেকটা ঘটনা পাঠান যেটা আপনি যে ঘটনাটি পাঠিয়েছিলেন তার চাইতে বেটার। যদি সেরকম ঘটনা আপনি যদি খুঁজে পান, কারো কাছ থেকে শুনতে পারেন, ডেফিনেটলি উইল কল ইউ। আমাদেরকে সৌরভ লিখেছেন, অনেক ভালো লাগছে ভাইয়া, এবং অনেকদিন পর তিনি শুনছেন ভূত FM, ওয়েলকাম ব্যাক। আদিম আমাদের SMS করেছেন, এবং তিনি পাবনা থেকে SMS করেছেন, এবং আমাকে লিখেছেন যে আপনার লাইফে কি কোনো হন্টেড স্টোরি আছে? আমি একটা বললাম, এবং এটা অনেকবার বলেছি, কারণ তেমন যেগুলো আছে সেগুলোই বারবার করে বলি, মানে নতুন কোনো কিছু ওইভাবে আমার কাছে মানে যে কটা আছে, মানে যেহেতু এখানে কোনো কিছু বানিয়ে বলার সুযোগ নেই। আমাদেরকে জয়া মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, অনেক ভয় লাগছে, মজা লাগছে তার কাছে। আশিক আমাদের SMS করেছেন, রূপা আমাদের SMS করেছেন খুলনা থেকে, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, বা আজকে অনেক SMS আসছে যারা অনেকদিন পরে ভূত FM শুনছেন। কেন ভাই, পরীক্ষা বা এরকম কোনো কিছু ছিল নাকি, বা অন্য কোনো কারণ থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি মাহবুব বলছিলাম চিটং থেকে। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো সেটা সম্পূর্ণ মেয়েদের সাথে ঘটেছে একটি ঘটনা। আসলে এটা কোনো ঘটনা নয়, এটা মেইনলি একটা স্বপ্নকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি।
আমার সাথে ব্যাপারটা ঘটে 2012-এর দিকে, যখন আমি মেডিকেল কোচিং করার জন্য ঢাকা ছিলাম। তো সেখানে পূর্ব রাজাবাজার নামে একটা জায়গায় থাকতাম। তো প্রথমে একটা কথা বলতে গেলে বলে যায় যে সেই সময়টাতে অ্যাজ এ টিনেজার আমার আসলে এমন একটা জিনিস হচ্ছিল যে আমি ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমার খালাম বা এই ধরনের যে রিলিজিয়াস ব্যাপারগুলো থাকে সেগুলো মানছিলাম না। আর একটা কথা বলে না ভালো যে আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি রিলিজিয়াস। তো ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে ওই দিন ছিল বৃহস্পতিবার রাতে। আজ ইউজুয়াল আমি আমার স্টাডি কমপ্লিট করে 1:30টার দিকে শুতে গেলাম। আমার কাছে ভালো করে মনে নেই। তো আমার যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমি স্বপ্নটা এরকম দেখলাম যে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, যে লোকটা আসলে আমরা কেউ চিনি না। তো গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে লোকটাকে তারা কবর দিবে আর কি। সেই জন্য তারা গোসল করিয়ে লোকটাকে নিয়ে গেল মাটির একটা মধ্যে। মাটি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আসলে মেনলি তার যে জানাজার নামাজ হবে সেটার জন্য। আর সকলে লোকটাকে কড়া রোদের মধ্যে মাঠে রেখে সবাই অপেক্ষা করছিল। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে আমি সেই স্বপ্ন দেখলাম যে আমার সাথে যে লোকগুলো গেছিল ওদের কাউকে আমি চিনি না। তো একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে আমার সাথে চেনা বলতে যে লোকটা ছিল সে আমার দাদা। আর তিনি আমার সাথে গিয়েছিলেন। তার সাথে একটা ছাতে ছিল, যেহেতু অনেক রোদ ছিল তাই তিনি খাতে নিজেকে বসেছিলেন। আমরা তার পাশেই বসলাম, একটু পাশেই আর কি বলা যায় একটু দূরে। তো সবাই যখন অপেক্ষা করছিল ইমাম সাহেবের জন্য, এমন সময় আসলে মৃত যে ব্যক্তিটি ছিল সে সবচেয়ে বেশি আশ্চর্য করে দেখে উঠলো। সবাই তখন মানে চোখ ছাড়াবো অবস্থা। তো আসলে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাই এই মুহূর্তে। এবং সে লোকটি উঠেই সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করে, কারোর দিকে না তাকিয়ে আমার দিকেই তাকায় এবং সে আমাকে জিজ্ঞেস করে, এই ছেলে তোর বাবার নাম কি? আসলে প্রশ্নটা শুনে আমি অনেকটা ঘাবড়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা যে আসলে মানে ব্যাপারটা সে এমন ভাবে করলো, আমার কাছে মনে হচ্ছিল সব জেনে আমি স্বপ্নে দেখা সত্য মনে হচ্ছিল সেটা আমি বাস্তবে দেখছি। তো একটা পর্যায়ে আমি অনেক ভয় মানে গলায় কাঁপা কাঁপা অবস্থাটাকে উত্তরটি দিলাম যে হ্যাঁ আমার বাবার নাম এটা। তো তারপরে তিনি আমাকে পাশে আঙ্গুল দেখালেন। তা আমি তো জানি যে পাশে কেউ নেই, পাশে আমার দাদাই ছিলেন। তো উনি দাদার দিকে আঙ্গুল বললেন, এই লোকটাকে চিনিস? তো আমি দাদার দিকে না থাকিয়ে বললাম যে হ্যাঁ চিনি, তো আমার দাদা। তো একটা পর্যায়ে উনি আমাকে বললো যে ইনকি বেঁচে আছেন? তো আসলে আমার ততক্ষণে মনে ছিল না যে আমার দাদা 2010-এর দিকে মারা যায়। তো যখন সে আমাকে কথাটি বললো আমি আসলে সবচেয়ে বেশি আশ্চর্য হই না, আমার দাদা তো বাঁচে নেই। তো আমি যখন পাশে তাকাই দেখলাম যে আমি তো আমার দাদা পাশে নেই, বরং আমার সাথে যে লোকগুলো গেছিল বা যাদের সাথে আমি গেছিলাম সেখানে তারা কেউ ছিল শুধু লোকটি ও আমি। এবং এমন অবস্থায় আমার ঘুমটি ভেঙে যায় এবং আমি যেটা দেখি যে আমার প্রচন্ড ঘাম দিয়ে শরীরটা ঘাম বেরোচ্ছে আর কি, যদিও সেটা শীতকাল ছিল। তো তারপরে আমি আসলে মানে খুবই প্রচন্ড রকম ভয় পাই। এবং যদিও আমি যে রুমটা ছিলাম সেটা একা একটা রুমে ছিলাম, ছোট একটা রুম ছিল, মেসের একটা ছোট রুম। তো সারা রাত আমার আসলে খুব খারাপ লাগে নিজের উপরে যে আসলে এই যে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কত দিকে ছুটছে টাকার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য, বাট কেউ সারাদিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইম পাচ্ছে না বা টাইম দিচ্ছে না। আসলে মানে মানুষ ইনভেস্ট করছে সবাই এই জগৎটাকে কেন্দ্র করে, কিন্তু তারা আসলে কেউ চিন্তা করছে না যে আসলে এই জগৎটাই সব না বা আসলে এই শান্তিটাই সব শান্তি না। অনেকের কিন্তু অনেক টাকা আছে বাট আসলে সে কিন্তু অনেক ক্ষেত্রে সুখে নাই। কিন্তু আমার মনে হয় যে টাকার পেছনে সুখটা না খুঁজে আমরা সন্তুষ্টির মাঝে বা ঈশ্বরের বা আল্লাহর উপাসনার মাঝে কিন্তু সুখটা খুঁজে পেতে পারি। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার স্থানটা কোথায় হবে, আমার সাথে কি যাবে, আমার পড়াশোনা বা মেডিকেল কিছুই যাবে না, জাস্ট আমার বডিটা। আর একটা ডিমন ছাড়া বডি জাস্ট লাইক যেটার কোনো প্রাণ নেই, কিছুই করতে পারবে না। তো কথাটা ভেবে অনেক কান্না করলাম। আমার আসলে খুব খারাপ লাগছিল যে আমি নিজের প্রতি নিজেই অন্যায় করেছি। তো শপথ করলাম যে পরের দিন থেকেই আমি নামাজ শুরু করবো। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার ঘুম যখন ভাঙে আমি দেখি তখন 3টার বাজে সামথিং, তো মানে 3:43 মতো হবে মেবি। তো আমি ঘুম থেকে উঠলাম, অপেক্ষা করলাম ফজরের নামাজের জন্য, আমি নামাজ আদায় করলাম। পরের দিন অ্যাজ ইউজুয়াল শুক্রবার ছিল। আসলে ঘটনাটি ওই দিনই ঘটে। আমি শুক্রবারে যখন ইমাম সাহেব নামাজ শেষ করলেন বা আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন বাম দিকে তাকালাম তখন আমি দেখতে পেলাম আমার পাশে যে লোকটি ছিল সেই লোকটি আসলে আর কেউ না, আমি গতকাল তাকে মৃত অবস্থায় দেখেছি। সেই লোকটি একদম সেম চেহারার, খোঁচাদার অবস্থায়। এবং সবচাইতে যেটা ভয়ানক ব্যাপার আমার সাথে ঘটে, আমি তো দেখে এমনিতে অ্যাস্টনিশ হয়ে যাই যেহেতু মুসল্লিবর্তী মসজিদ। আমি যখন তার গায়ে আমার একটু টাচ লাগে আমার আসলে মনে হচ্ছিল যে আসলে সেটা একটা চলন্ত আগুনের পিণ্ড। আমার শরীরটা পুড়ে যায় এবং সে জায়গাতে আসলে লাল ধরনের একটা কালার হয়েছে। আমি একটা অদ্ভুত শব্দ করে ফেলি মুখ দিয়ে এবং পাশাপাশি মুসল্লি আমাকে বলে কি হয়েছে কি হয়েছে। আমি আসলে খুবই বিব্রত বোধ করি সেই মুহূর্তের সাথে। আর আসলে তারপরে যখন মোনাজাত হবে তার কিছুক্ষণ আগে মোনাজাত যেহেতু আমার পাশ থেকে ফিরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাকে, কিন্তু যখন মোনাজাত করলাম
গেলাম তখন আমার মনোযোগটা মনোযোগের দিকে ছিল। আমি অ্যাজ ইউজুয়াল মনোযোগ শেষ করে আমি যখন পাশের লোকটিকে দেখলাম তখন দেখলাম যে না, সে লোকটি সেখানে ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল যিনি অনেক ফর্সা করে এবং অনেক লম্বা এবং তার প্রচন্ড মানে বড় ধরনের একটা দাড়ি ছিল এবং প্রচন্ড সুন্দর দেখতে একটা মানুষ। জাস্ট সে আমার পাশে বসা। কি ঘটলো এইটুকু সময়ের মধ্যে, লোকটি কোথায় গেল বা কি হলো আমি আসলে জানি না। আর যে লোকটি আমার পাশে শেষ মুহূর্তে আমি যেটা দেখেছিলাম মনোযোগ করে, সেই লোকটি জাস্ট আমাকে একটু মধ্যে আসবে মসজিদ থেকে বের হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনাটা অনেক আশ্চর্যের একটা জিনিস। আসলে এটা ছাড়াও আমার লাইফে অনেক বাজে ঘটনা ঘটেছে যেগুলো আসলে খুবই ভয়ানক। বাট এই ঘটনাটার পর থেকে আমি কখনো নামাজ ছাড়িনি। আসলে এই নামাজের মধ্যে আমার সুখ খুঁজে পেয়েছি। আসলে বলতে গেলে সবাইকে অনুরোধ করবো যে ভাই চাই করেন বাট আল্লাহকে ভুলে না। তাই আমার জন্য সবাই থাকবে। আসসালামু আলাইকুম everybody, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে আসছেন? Hello listener, I am Nasim Tarek and studied in Dhaka University. ওকে, And আপনি হচ্ছে মিরপুর এবং আপনি একটা কোচিং সেন্টারে আছেন। ওইখানে আমার একটা লোকাল কোচিং আছে, পড়াশোনার পাশাপাশি আমি একটা কোচিং রান করছি। আমি নিজেই প্রোপাইটার। তো আপনি মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি? ওকে, তো আমি মিরপুরেই থাকি বেসিক্যালি, হলে খুব কমই থাকা হয়। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আমি মূল ঘটনায় প্রবেশ করছি। তো আমাদের এলাকাতে যে আমার কোচিংটা আছে সেটা মোটামুটি ভালো রিনাউন একটা কোচিংয়ের নাম বলা যাচ্ছে না। তো আমার কোচিংয়ের সামনেই পরিবেশটা, এনভায়রনমেন্টটা আই ওয়ান্ট টু ডিসক্রাইব। একটা মাঠ আছে, ছোট একটা মাঠ, এবং সেই মাঠেরও বেশ কিছু উপকথা, লিজেন্ডারি স্টোরিজ রয়েছে যেটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি। এবং আমার কোচিংয়ের সামনে বড় বড় 4টি নারকেল গাছ রয়েছে এবং কোচিংয়ের পিছনে একটি ড্রেন রয়েছে। কোচিংয়ের সামনে 2টি পরিত্যক্ত বারান্দা রয়েছে। কোচিংয়ে প্রবেশ করার জন্য 4 থেকে 5টি গেট রয়েছে এবং মেন গেট একটি। ভিতরের দরজাগুলো বরাবরই বন্ধ থাকে। কোচিংয়ের একটি রান্নাঘর রয়েছে এবং রান্নাঘরের একটি জানালা ভাঙা আছে। তো ওই জানালা দিয়ে প্রায় সময় একটা কালো বিড়াল প্রবেশ করতো। তো সেটাকে আমরা খুব বেশি যে গুরুত্ব দেইনি এবং ইট ওয়াজ নট টু হরিবল ফর স্টুডেন্টস। হ্যাঁ, তো যে ঘটনাটাই আমার সাথে ঘটেছে সেটা খুব বেশি দিন না। এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই ব্যাচটা মানে আমি পড়াই। তো সেদিন ডিসেম্বর মাসের একদম শেষের দিকে খুব প্রচণ্ড শীত ছিল। রাসেল ভাই, আপনি জানেন যে একটা শৈত্য প্রবাহের মতো হয়েছিল কিছুদিন আগে। তো আমি মানে আমাদের কোচিংয়ের যেই ম্যানেজার ইয়াসিন, সে মানে অসুস্থ থাকার কারণে আমি নিজেই আর কি কোচিংটা খোলার দায়িত্ব নেই। তো তার কাছ থেকে আগের দিনই আমি চাবিটা নিয়ে নিই এবং আমি কোচিংটা খুলি। তো প্রচণ্ড শীত ছিল এবং আমার গায়েও খুব বেশি তেমন কিছু ছিল না, জাস্ট একটা পাতলা চাদর ছিল। তো আমি কোচিং গেটটা খুলি। তো গেটটা খোলার পর আমি কোচিংয়ে প্রবেশ করি। কোচিংয়ে প্রবেশ করার পরে আমার শরীরটা মানে আমার খুব অস্বস্তি ফিল করতেছে। আই ফিল আনইজি অ্যান্ড কীরকম যেন আমার লাগছিল। সেই অনুভূতিটা মানে এখনও যদি আমি চিন্তা করি কেন এরকম হচ্ছিল আমি জানি না। পুরো কোচিংয়ের ভিতরে একটা প্রচণ্ড গরম ভাব, মনে হচ্ছে মাটির ভিতর থেকে গরমের দিনে যেরকম পাকার ভিতর থেকে দাবদাহ যেভাবে উঠে আসে ঠিক ওইরকম আমার কাছে মনে হয়েছিল। তো আমি কোচিংয়ের লাইটগুলো জ্বালানো শুরু করি। তো এক পর্যায়ে আমি অফিস রুমের লাইট অন করে পাশের রুমে যাই রাসেল ভাই। আসলে তো পাশের রুমে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে আমি আমার অফিস রুমে দেখেছি 1 কাপ গরম চা ধোয়া উঠছে, এরকম আমার মনে হলো। তো দৌড়ে আমি আমার সেই অফিস রুমে এলাম এবং এখন দেখি যে সেই গরম চায়ের কাপটি নেই, উধাও হয়ে গেছে। তো আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি দেখবেন রাত্রে ভাই যে চা যখন আমরা কোথাও রাখি সেটা কিন্তু একটা ছাপ পড়ে, একটা গরম একটা ছাপ কিন্তু পড়ে। সব মানে নিচে যদি কোনো চা লেগে থাকে তাহলে পরে সবসময় তো সেখানে চায়ের কাপটি নেই, কিন্তু সেই ছাপটা একদম তাজা ছাপটা আর কি আমি তখন দেখতে পেলাম। অ্যান্ড দেন আই রিকল ইন মাই মাইন্ড যে আমি যখনই কোচিংটা খুলি তখন ওইখানে একজন কেয়ারটেকার আছে শাকিল নাম, সে আমাকে সকালবেলা চা দিয়ে যায়। তো অত সকালে দেওয়ার কথা না, কারণ আমি 9টা-10টার আগে রাস্তায় আসলে আমি কোচিংয়ে প্রবেশ করি না, কারণ দায়িত্বটা আমার না, আমার কোচিংয়ে ক্যাটাগরি করে। তো সেই দিন আমি তখন তাড়াতাড়ি আমি গেট থেকে বের হই। কোচিং থেকে বের হয়ে পাশে আমি লক্ষ্য করে দেখি যে দোকান থেকে আমি চা খাই ওই দোকানটা তখনও পর্যন্ত খোলাই হয়নি। তো আমার ভিতরে একটু অন্যরকম লাগে। যাই হোক, আই ওয়াজ লিটল বিট নার্ভাস দ্যাট টাইম। তো আমি ধীরে ধীরে আমার এই ভয়টা কাটিয়ে উঠি এবং যেহেতু পরিবেশটা আমার একেবারেই চেনা, তাই আমি নিজেকে সান্ত্বনা দিতে থাকি এবং এটাকে খুব বেশি গুরুত্ব তখনও পর্যন্ত আসলে আমি দেইনি। তো একটা কথা বলে রাখা ভালো, এটা রাতুল ভাই, যে আমার তো তুলা রাশি
আমার আম্মা ছোটবেলা বলতো যে অলৌকিক যে কোনো বিষয়, যে মানে অশরীরী যে বিষয়গুলো, সেটা নাকি আমার টের পাওয়ার কথা, কিন্তু এর আগে আসলে আমি কখনোই টের পাইনি। তো তারপরে স্টুডেন্টস বিগিন টু কাম, তারপরে আমি আসলে তাদেরকে পড়ানো শুরু করলাম। তো পড়ানোর এক পর্যায়ে যখন আমি কিছু লিখবো বোর্ডের ভিতরে, তখন হঠাৎ করে আমি দেখি যে এমন একটা টপিকের নাম লেখা, যে টপিকটা আমি তাদেরকে পড়াবো বলে আমি ঠিক করে রেখেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে হাতের লেখাটা আমারই, এবং আমি কয়েকজন স্টুডেন্টদের যে জিজ্ঞেস করলাম, বলো এটা কার হাতের লেখা, তারাও বলতে, স্যার কেন, এটা তো আপনারই হাতের লেখা, এটা কেন জিজ্ঞেস করতেছেন। আমি টোটালি মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, আই কুড নট বিলিভ, মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি কি করব। আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো তখন আমি কোচিং এর যে খাতা, মানে সর্বশেষ কি ক্লাস হয়েছে সেটা আমি দেখার জন্য খাতা বের করি। খাতা ওইখানে দেখি নাদিম খান নামে একজন স্যার আছে, দেখতেছি যে উনি রসায়ন পড়াইছে, লাস্ট ক্লাস ছিল রসায়ন। তো রসায়ন ক্লাসে ইংলিশের গ্রামার এখানে লেখার কোনো রকম ভাবে কোনো যৌক্তিকতা নাই। এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল রাসেল ভাই, সেটা আসলে আমি জানি না। তো এই ঘটনার পরে আমি কিছুদিন চুপচাপ থাকি এবং তেমন কিছু আমার সাথে আসলে হয়ও নাই। তো রিসেন্টলি আপনার 15 দিন হবে, তো আমার একটা মেয়ে স্টুডেন্ট আছে শিলা, ও আমাকে ফোন দিয়ে সে আমাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ জানাচ্ছে। তো আমিও তখন ক্লাস নিচ্ছিলাম। তো আমি ক্লাস নেওয়ার কারণে আমি বলছি যে তুমি আমার সাথে পরে মিট করো, আমি একটু বিজি আছি, আমি তখন ক্লাস নিচ্ছি, আমি তখন কথা বলতে পারবো না। তো মেয়েটা তার 2 দিন পর আবার আসে। তা এসে সে আসলে আমাকে কিছু চকলেট অফার করে এবং সে আমাকে খুব ধন্যবাদ জানায়। তো তখন আমি তার কাছে জানতে চাই যে আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলো। তখন সে আমাকে বলতেছে যে সে পরীক্ষার হল থেকে আমাকে ফোন দিছে এবং কিছু কোশ্চেনের আনসার সে চাইছে এবং তাকে না বুঝতে এই অ্যান্সারগুলো আমি দিছি। বাট আসলে আমি মনে করতে পারতাছি না যে আসলে আমি কখন তাকে অ্যান্সারটা দিছি। তো সে যখন আমাকে ইনসিস্ট করলো, তখন আসলে মানে সে বললো আপনি মিথ্যা কথা কেন বলতেছেন। তো আমি যখন আমার রিসিভ কলে গেলাম, ওইখানে যেয়ে দেখি যে আসলে তার সাথে আমার একটা কল ডিউরেশন রয়েছে 4-5 মিনিটের মতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে কোচিং এ তিনি গিয়েছিলেন এবং সেখানে মনে হয়েছে যে হয়তো মানে উনি আসার আগেই আরো একজন মানে হয়তো তিনি এসছে এবং বোর্ডে গিয়েও তিনি তার নিজের লেখা দেখতে পান এবং এখানে দেখতে পেয়েছিলেন যে চাটা তিনি টেবিলের উপরে রেখেছিলেন, সেই চাটাও তখনও পর্যন্ত মানে রাখার কোনো কারণে, কারণ তার যে দোকানটা ছিল সেটা বন্ধ ছিল। আমাদের হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আফনান, আমি জগন্নাথ ইউনিভার্সিটি ফিনান্স থার্ড ব্যাচে এমবিএ করছি। আমি এসেছি আজিমপুর থেকে। ওকে, তো প্রথমে ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা আজকে শুনছেন, আমার ছোট বোন বোম্মান, মারজান এবং আমার যারা রুমমেট আছেন এবং আমার কাজিন যিনি এসেছেন রনি, তাকে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আসলে এই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভূতের ফিল্ম গল্পটি শেয়ার করার জন্য। তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। তো আমার এই বড় ভাই উনি এবং ওনার আর এক বন্ধু, ওনারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ওনারা একটা নিরিবিলি বাসা মানে সিলেক্ট করেন পুরান ঢাকার ওদিকে, তো যাতে ওনারা নিরিবিলিভাবে এবং নিরবচ্ছিন্নভাবে ওনারা প্রস্তুতি নিতে পারেন। তো যেহেতু ওনারা ব্যাচেলার ছিলেন, তো ওনাদের তো সেরকম ফার্নিচার বলতে কিছু ছিল না। তো বাড়িওয়ালা যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি অনেক পুরাতন কিছু ফার্নিচার উনি ওনাদেরকে দিলেন ব্যবহার করার জন্য, এবং তার ভিতরে খুব অনেক পুরাতন একটা চৌকিও ছিল। তো ওনারা প্রথম দিকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে আমি যে সেই বড় ভাইটা উনি আমাকে বললেন যে উনি যখন ওই চৌকিতে ঘুমানো শুরু করলেন, প্রতি রাতেই উনি কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। সেটা কেমন, যে উনি স্বপ্নে দেখতেন যে কিছু লোক ওনাকে জোর করে ধরে মানে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। আবার দেখা যাচ্ছে যে কিছু লোক ওনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাচ্ছে, ওনাকে গুলি করে মারবে। এরকম প্রতি রাত্রে উনি ধরনের কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো এক রাত্রে ওনার বন্ধু ওনার মায়ের অসুস্থতার খবরের কারণে দেশের বাড়িতে যান। তো উনি একাই ছিলেন ওদিন বাসায়। তো উনি স্বপ্নে দেখছি উনি ওদিন উনি যেহেতু ফজরের নামাজ পড়েন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আর কি 12টার পর। তো রাত 2টা কি 3টার দিকে, তখন ছিল শীতকাল। তো হঠাৎ করে উনি ফিল করছিলেন যে ওনার পাশ থেকে খুব গরম নিঃশ্বাস, মানে পাশে কেউ শুয়ে আছে, খুব গরম নিঃশ্বাস তার মাথা এবং ঘাড়ে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। তো উনি ফিল করছেন ওনার পাশে কেউ আছে। তো উনি পাশে ঘুরে শুলেন। শোয়ার পরে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে চুল বড়, দাড়িওয়ালা, মানে
চোখগুলো অনেক বড় বড়, একটা লোক তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। উনি দেখার সাথে সাথে খুব ভয় পেলেন, কিন্তু ওনার কোনো শব্দই করতে পারছিলেন না। তার বডিটা একরকম প্যারালাইজড হয়ে গেছিল এবং খুব ঘেমে যাচ্ছিলেন তখন। এবং কিছুক্ষণ পরে সেই মূর্তিটি উধাও হয়ে যায়। তো এরকম ঘটনা উনি প্রথম একদিন ঘটে। তো দ্বিতীয় দিন যেটা ঘটে সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ওই দিনও বাসায় কেউ ছিল না। তো উনি হঠাৎ করে রাত্রে দেখছিলেন যে একটা ছায়ামূর্তি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো উনি সাহস করে ওই দিন জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো ছায়ামূর্তিটি বলল যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বলেই সেটা আবার উধাও হয়ে যায় এবং উনি খুব ভয় পান। উনি একবার শেষ পর্যন্ত বাড়িওয়ালার কাছে যেয়ে বলেন যে আসলে আপনার বাসাটা কি হন্টেড, আসলে সমস্যাটা কি, এরকম কেন হচ্ছে? তখন বাড়িওয়ালা যিনি আসলে তখন উনি বাড়িওয়ালা আসল ঘটনাটা বললেন যে আসলে বাসাটা হন্টেড না, কিন্তু আপনাদেরকে যে ফার্নিচার দেওয়া হয়েছে তার ভিতরে একটা চৌকি ছিল, এই চৌকিটা হন্টেড। কি কারণে? যে 1920 সালের পরে যখন এন্টি ব্রিটিশ মুভমেন্ট আমাদের এই এলাকায়, মানে বিশেষ করে ঢাকার এদিকে যখন বেশি করে শুরু হয়, তখন অনেক লোক তো সেখানে জয়েন করে। তো এর ভিতরে ওনাদের বাড়িতে অনেক আগে একজন লোক থাকতেন, উনি মাদ্রাসায় পুরো একজন আলিম ছিলেন। তো উনি ওই বাসায় থাকতেন। তো ওনার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। তো ওই বাড়িওয়ালার দাদা তাকে মানে দেখাশোনা করতেন আর কি। তো উনি একটা ঘরে থাকতেন। তো উনি একটা পর্যায়ে এন্টি ব্রিটিশ মুভমেন্টের সাথে জড়িয়ে যান এবং তখন কোনো একটা পর্যায়ে আপনার ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়ে যান। এবং ওই সময় তো যারাই ধরা পড়তো তাদেরকে দোষী হোক নির্দোষী হোক সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া হতো আর কি। তখন ওই বিচারে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটাও আর ফেরত পাওয়া যায় নাই, কারণ ব্রিটিশ সরকার ওনার লাশটাও আর ফেরত দেয়নি। কোথায় কি হয়েছে এটাও কেউ বলতে পারে না। তো জানা যায় যে ওই লোকের সাথে একটা জিন থাকতো। তো এখন ওনার ইন্তেকালের পর ওনার দাদা ওই খাটটা খুব সযত্নে রেখে দিয়েছিলেন, ওই একজন শহীদের স্মৃতি হিসাবে। তো ওই খাটে উনি কাউকে ঘুমাতে দিতেন না। আবার ওনার দাদার মৃত্যুর পরে খাটটা আপনার একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়। পর অনেকদিন পর ওনারা যখন আসেন ওই খাটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। তখন এই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ওনারা তো বিসিএস পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন। ওই যে বড় ভাই, তো উনি ওনার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার আর কি। উনি ওই 31তম বিসিএস অ্যাডমিন ক্যাডারটাই পান। এবং ওনার যে বন্ধু ছিল ওনার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার, উনি ওই ক্যাডারটাই পান। এখনো আমার ওই যে বড় ভাই আর কি, উনি ওনার স্বপ্নের মধ্যে এখনো অনেক বিষয়ের উনি আভাস পান। উনি আমাকে এগুলো বলেছেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনাটা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসলে এই ঘটনার অদ্ভুত একটা ব্যাপার যে এখানে মেইন ক্যারেক্টার যেটা হন্টেড যেটা বলছেন উনি, সেটা হচ্ছে একটা খাট, এবং একটা খাটকে নিয়ে ঘটনা ছিল। এবং এখনো পর্যন্ত উনি যেটা বললেন যে এখনো পর্যন্ত নানান ধরনের ঘটনা বা নানান ধরনের আভাস তিনি পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম। ভূত এফএমের সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি ঘটনা আজকে শেয়ার করতে চাচ্ছি। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলেও ভূত এফএম এই সুদূর প্রবাস জীবনে বসেও শোনার চেষ্টা করি। মিস্টার রাসেল, আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি 1998 সালে, তখন আমি মেডিকেল দিতে বসে ছাত্র ছিলাম। আমাদের একজন বন্ধু এক সন্ধ্যায় হঠাৎ করে এসে আমাদেরকে বলল যে তার সাথে এখনই ঢাকা যেতে হবে। আমরা কে যেতে পারবো? আমরা 9-10 জনের মতন ছেলে তৎক্ষণাৎ রেডি হয়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তখন সে বলল যে তাদের যে মাইক্রোবাসটি রেন্টে কারে ভাড়ায় খাটতো সেটি ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা গুরুতর, এখনই তার সাথে যেতে হবে। তো আমরা দুটো মাইক্রোবাস করে রওনা দিলাম। তখন আমাদের পূর্ব পরিচিত একজন পুলিশের সার্জেন্টকে আমরা আমাদের সাথে নিয়ে নিলাম, যাতে সে আমাদের আইন বিষয়ক সমস্যাগুলোর জন্য সহযোগিতা করতে পারে। তো আমরা যখন ঢাকার দিকে রওনা দিয়েছি তখন সন্ধ্যা, এবং ঢাকা যেতে যেতে আমরা শুনছিলাম যে ওই মাইক্রোবাসটি আমাদের আরেকজন বন্ধু ভাড়া করেছিল তার আত্মীয় স্বজনকে ঢাকা এয়ারপোর্টে রিসিভ করার জন্য। তো এয়ারপোর্টে যাওয়ার পথেই ওই গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় এবং গাড়িটি অর্ধেক ট্রাকের নিচে ঢুকে যায়, যার ফলে স্পটেড ড্রাইভার এবং আমার ওই বন্ধুটির বোন ঘটনাস্থলে মারা যায়। অন্যরা আহত হয় এবং হসপিটালে ভর্তি আছে। তো আমরা ঢাকা যেতে যেতেই সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের বন্ধুটি বেঁচে আছে কিনা, কিংবা তাদের আর আত্মীয় স্বজনের কি অবস্থা। তো আমাদের সাথে যে ড্রাইভারটি মারা গেছে তার ভাইও ছিল, সে মাদ্রাসা হাফিজে হুজুর ছিল। তো আমরা যখন ঢাকায় পৌঁছাই তখন মধ্যরাত। আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে গাড়িটি যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা ঘটনাস্থলে যাব।
দিয়ে আগে গাড়িটির ব্যবস্থা করে তারপর আমরা ঢাকা মেডিকেলে, যেখানে আমার বন্ধুটির পেশেন্ট ভর্তি আছে, সেখানে যাব এবং দুটো লাশ ওখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। তো আমরা ঘটনাস্থলে যখন পৌঁছাই ঢাকা এয়ারপোর্টের জোয়ার শাহা নামক স্থানে, তখন একটি পুলিশের বক্স ছিল, সেই বক্সের কাছে মাইক্রোবাসটি রাখা ছিল। মাইক্রোবাসটি দেখে আমরা আটকে উঠি, কারণ এটি এমন হয়ে বিধ্বস্ত ছিল যাতে মনে হচ্ছে যে এই ভিতর থেকে কারোই বাঁচার সম্ভাবনা নেই। গাড়ির ভিতরে প্রচুর রক্ত, কাঁচের টুকরো এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পড়েছিল। সর্বপ্রতি আমাদের যে বন্ধুটি গাড়ি, তার মানসিক অবস্থা খারাপ ছিল, আমাদেরও তার জন্য খুব সহমর্মিত হচ্ছিল এবং সাপোর্টে দুজন যে মারা গেছে সেটা নিয়েও আমরা খুব ভারাক্রান্ত মনে ছিলাম। আমরা তখন দুটো মাইক্রোবাস নিয়েই ঢাকা মেডিকেলের দিকে রওনা দিই। তো ঢাকা মেডিকেল যখন পৌঁছাই তখন 2:58 হবে। আমরা ওই ঢাকা মেডিকেলের মর্গের যে ডোম, তাকে খুঁজে বের করি এবং তাকে অনেক অনুরোধ করি, পরিচয় দিই, যার ফলে সে রাজি হয় মধ্যরাতেই রাত দুটোকে রেডি করে আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তো সে আমাদেরকে তার সাথে দুজনকে ভিতর ঢুকতে বলে। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল, সবার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, তখন কেউই ভিতরে ঢোকার জন্য সাহস পাচ্ছিল না। আগে থেকে এত বছর আগে ঢাকা মেডিকেলের মর্গের অবস্থা ছিল আরো শোচনীয়। ভিতর ছিল নোংরা, অপরিচ্ছন্ন, চারদিকে ময়লা, পানি, রক্তে মাখামাখি অবস্থা। আমার এখনো মনে আছে যে এত দুর্বিষহ পরিস্থিতিতে আমরা যখন, আমি এবং আমার এক বন্ধু ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, ডোমের সাথে ভিতরে যাই, তখন নোংরা, রক্তে মাখা পানি পেরিয়ে আমাদের যেতে হচ্ছিল। চারিপাশ থেকে বিভৎস পচা গন্ধ আসছিল, আরো কিছু বেয়ারি ফ্লাশ পড়েছিল তখন ভিতরে, অগোচর অবস্থায় এগুলো রাখা ছিল। সবতে আমাদের মানসিক অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন। তখন আমরা ভিতরে যাই, যাওয়ার পর সে আমাদেরকে লাশ দুটোকে পরিষ্কার করে দুটি কফিনে চা পাতা এবং বরফ কুচি দিয়ে ছাদিয়ে ঠিক মতন হাত হস্তান্তর করে আমরা দুটো লাশকে অন্যদের সহযোগিতা বের করে নিয়ে আসি। এবং আমরা একটি মাইক্রোবাস ড্রাইভারকে অনুরোধ করি যে লাশ দুটোকে নিয়ে রওনা দেওয়ার জন্য। ঢাকার বাইরে যেহেতু যেতে হবে, তো ওই মাইক্রোবাস ড্রাইভাররা কেউ রাজি হচ্ছিল না, একজন আরেকজনের উপর দায়িত্ব চাপাচ্ছিল। তো আমরা অনেক অনুরোধ করে একজনকে রাজি করাই, তাকে বলি যে আমরা তাকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তার যেন কোনো ভয় না হয়, ভোরে আলো ফুটে গেলে ততক্ষণে সে ঢাকার বাইরে চলে যেতে পারবে। তাতে সে রাজি হয়। সামনের গাড়িটিতে গ্লাস উঠিয়ে পিছনে আমরা মাইক্রোবাস উঠি এবং বলে একটা ভালো, সামনের গাড়িটিতে ওই লাশের সাথে লাশের ড্রাইভারের ভাই যে হাবিবি বুঝেছিলেন, তিনি ওর সামনে ছিলেন। তো গাড়িটি রওনা হয়, আমরা দুটো গাড়ি নিয়ে ঢাকা মেডিকেলের মর্গের পিছনে রাস্তাটি দিয়ে বের হই। আমাদেরকে সার্জেন্ট পরামর্শ দেয় যে বামে রাস্তাটি দিয়ে, প্রথম ঢাকা দিয়ে রাস্তাটি আছে সেটি দিয়ে বের হতে পারলে তাতে হবে। ওয়েস্ট আমাদের অপোজিট ছিল দেখে আমি বলি যে আমাদের ডান দিকে যে রাস্তাটা নিয়ে আমরা বের হতে পারি তাহলে ঢাকা দিকে দ্রুত বের হতে পারবো, কারণ আমরা হাইকোর্টের সামনে দিয়ে সেক্রেটারিয়েট হয়ে সোজা চলে যেতে পারবো। কিন্তু সার্জেন্ট অনুরোধ করাতে আমরা বাম দিকের রাস্তাটি, তার কথা মতন যে রাস্তাটি সে যেতে বলছিল সেটিতেই আমরা রওনা দিই। যখন আমরা রওনা দিই তখনও দিনে আলো ফুটেনি, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কারণ তখন বৃষ্টি শুরু হয়েছে এবং কোনো মানুষের আশেপাশে কোনো অস্তিত্ব নেই। গাড়িটি যখন সামনে যাচ্ছে তখন আমরা সবাই খুব টায়ার্ড এবং সারাদিনের এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে সামনে গাড়িটি ব্রেক কষাতে আমাদের পিছনে গাড়িটি ব্রেক কষে এবং আমরা সামনে তাকিয়ে দেখি যে একটি লোক যে ছালা পড়ে আছে, সে দুই হাতে দুটি ইট নিয়ে রাস্তা ঠিক মধ্যখান দাঁড়ানো এবং দুই দিকে ইট দিয়ে এমনভাবে আটকে রেখেছে, রাস্তা প্রায় অন্য পাশে দিয়ে গাড়ি যাবে এবং গাড়িটি যে তাকে কাটিয়ে চলে যাবে সে কোনো উপায় নেই। সে এক দৃষ্টিতে এমনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন গাড়ি দুটো যদি আরেকটু সামনে আগায় তাহলে সে ইট দুটো মারবে। এবং ওই জায়গাটা এমন একটা আদি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা এখন ভাষা প্রকাশ করার মতো না। এবং ওখানে সোডিয়াম বাতিটি তখন ব্লিঙ্ক করছিল খুব। তো আমরা সবাই এক দৃষ্টিতে তাকে দেখছিলাম, আমরা কি করবো ঠিক বুঝে ভেবে পাচ্ছিলাম না। তখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। আমরা তখন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম যে গাড়ি দুটো ঘুরিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাবো। আমরা সামনে গাড়িটি ঘোরালো এবং আমাদের গাড়িটা আমরা আস্তে আস্তে ঘোরালাম এবং আল্লাহ করছিলাম যাতে সে আমাদের উপর ইট না মারে। আল্লাহর রহমত সে কোনো কিছু করলো না, কিন্তু সেটি যেভাবে দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে রইল মূর্তির মতন। আমরা দুটো গাড়ি ঘুরিয়ে তারপর অন্য রাস্তাটি দিয়ে ঢাকার বাইরে পর্যন্ত গেলাম। ওই গাড়িটিকে এগিয়ে দিলাম, এর মধ্যে কোনো ঘটনা ঘটেনি। তো পরবর্তীতে আমরা যে যার পাশে সে সময় চলে গেলাম। কিন্তু আজও সেই ঘটনাটি মনে করে আমরা শিহরিত হই এবং চিন্তা করি, ভেবে পাই না আসলে সেখানে কেন ছিল, এটা কি কোনো সাইন ছিল কিনা যে আমরা যেমন সামনে না যাই কিংবা ওই রাস্তা দিয়ে না যাই, কিংবা আর কি হতে পারে সেটা আমার কাছে এখনো আনএক্সপ্লেইনড রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আমার শুভেচ্ছা রইল। খোদা।